বাঁ দিক থেকে বলটা বাড়িয়েছেন দীপক, কিন্তু না, প্রতিপক্ষের ডিফেন্ডার ক্লিয়ার করার আগেই চিতার গতিতে বলটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন সমুদ্রগুপ্ত। কি চমৎকার বল কন্ট্রোল, যেন পায়ে আঠা লাগানো আছে। মাঝ মাঠ থেকে একাই বল নিয়ে এগোচ্ছেন সমুদ্র, সামনে দুজন ডিফেন্ডার ডোয়াল হয়ে দাঁড়িয়ে, কিন্তু সমুদ্র বিন্দু মাত্র গতি না কমিয়ে বডি টস দিলেন। ওহ, কি নিখুঁত স্কিল! একজন মাটিতে আছাড় খেলেন, অন্যজনকে স্রেফ গতিতে পরাস্ত করে গোল বক্সের ঠিক মাথায় পৌঁছে গেলেন সমুদ্রগুপ্ত। গোলকিপার পজিশন ছেড়ে কিছুটা এগিয়ে আসছেন। পুরো গ্যালারি এখন টান টান উত্তেজনায় ফুটছে। সবার মুখে একটাই নাম। সমুদ্র ডান পায়ে বলটা সেট করলেন আর মারলেন জোরালো এক বুলেট শট। একটা তীব্র শব্দে কানটা ঝাঝা করে উঠল। গ্যালারির সেই চিল চিৎকার, কমেন্টেটরের চড়া গলা আর বুটের তলায় থাকা সবুজ ঘাসের গন্ধটা 1 সেকেন্ডের মধ্যে কর্পূরের মতো উড়ে গেল। সমুদ্র ধরপড় করে বিছানা ছেড়ে মেঝের উপর উঠে বসল। বুকটা তখন কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। চোখ পিটপিট করে তাকাতেই আলোর ছটা এসে চোখে লাগলো। না, গ্যালারির ফ্লাডলাইট নয়, ওটা আসলে ওদের আধ ভাঙা কাঠের জানলার ফাঁক দিয়ে আসা ভোরের চড়া রোদ। কাল রাতে জানলা ছিটকিনিটা ঠিকমতো আটকানো হয়নি, তাই সকালে দমকা বাতাসে জংধরা কবাটটা সজোরে দেওয়ালে গিয়ে আছাড় খেয়েছে। সেই আওয়াজটাকেই স্বপ্নের মধ্যে সে ভেবেছিল বলের ওপর বুটের জোরালো আঘাত। মেঝের চাদরটা গায়ের ওপর থেকে ছুঁড়ে ফেলে সমুদ্র খাটের পায়ে হেলান দিয়ে বসল। সারা শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে। স্বপ্নটা এত বাস্তব ছিল যে এখনও তার মনে হচ্ছে ডান পায়ের পাতায় বলের সেই ছোঁয়াটা লেগে আছে। আর মাত্র 1 সেকেন্ড, আর একটু পরেই বলটা নেট কাঁপিয়ে ভেতরে ঢুকে যেত। কিন্তু প্রতিবারের মতো এবারও ঠিক গোলের মুখেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। এই ভোরের স্বপ্নগুলো ইদানিং তাকে বড্ড বেশি কষ্ট দেয়। জাগিয়ে তোলার পর এক অদ্ভুত একাকিত্ব আর বিরক্তি চারপাশ থেকে ঘিরে ধরে। সমুদ্র, এই সমুদ্র, বলি কুম্ভকর্ণের মতন ঘুমটা কি আজ আর ভাঙবে না? বেলা কটা বাজলো খেয়াল আছে? নাকি বিছানায় শুয়ে শুয়ে গ্রাজুয়েশনটা পার হয়ে যাবে? নিচের তলা থেকে বাবার সেই চেনা চড়া গলার আওয়াজটা ভেসে আসতেই সমুদ্রের চোয়ালটা শক্ত হয়ে গেল। ঘুম ভাঙার পর যে রেশটুকু অবশিষ্ট ছিল, বাবার গলার আওয়াজে তাও নিমেষের মধ্যে ধুলোয় মিশে গেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে মেঝের উপর ছড়ানো খাতা আর কয়েকটা জামা কাপড় একপাশে সরিয়ে রাখল। ফাইনাল ইয়ারের পরীক্ষা আর মাত্র কয়েক মাস বাকি, অথচ বই খোলার থেকে মাঠের ধুলোবালি ঘাটতেই তার দিন কেটে যায়। ঘর থেকে বেরোনোর আগে সমুদ্র টেবিলের তলার দিকে তাকালো। একটা পুরনো ফুটবল সেখানে পড়ে আছে, যার গায়ে চামড়া অনেক জায়গায় চটে গেছে। সে অবচেতনভাবেই পা বাড়িয়ে বলটাকে আলতো করে টোকা মারল, তারপর বাথরুমের দিকে পা বাড়ালো। নিচে নামতেই চেনা দৃশ্যটা চোখে পড়ল। বসার ঘরের কাঠের বড় টেবিলটার ওপর 4-5টা মোটা খেরোর খাতা ছড়ানো। সমুদ্রর বাবা সুরঞ্জন গুপ্ত চোখে মোটা চশমাটা এঁটে এক মনে পেন্সিল দিয়ে হিসাব মেলাচ্ছেন। ওর পাশেই রাখা 1 কাপ গরম ধোয়া ওঠা চা। সুরঞ্জনবাবু চশমার ওপর দিয়ে একবার সমুদ্রের দিকে তাকালেন, তারপর আবার খাতায় চোখ ফিরিয়ে নিলেন। ওর পেন্সিলটা খাতার পাতায় অনবরত খসখস করে শব্দ করে চলেছে, যেন কোনো যুদ্ধ চলছে। এই, মুখ হাত ধুয়ে একটু দোকানে গিয়ে বস। রামবাবু আজ সকাল সকাল কাপড়ের গাঁটগুলো নামাতে আসবে। আমি ওদিকে পাইকারি বাজারের পেমেন্টটা সেরে আসছি, বুঝতে পেরেছিস? সুরঞ্জনবাবু খাতা থেকে চোখ না তুলেই কথাগুলো বললেন। ওর গলার সুরে কোনো অনুরোধ থাকে না, থাকে স্রেফ আদেশ। সমুদ্র টেবিলের এক কোণে গিয়ে বসল। মা রান্নাঘর থেকে এক বাটি মুড়ি আর চা এনে তার সামনে রাখল। মায়ের চোখে একটা চেনা আতঙ্ক। এই বুঝি বাপ বেটার মধ্যে আবার কোনো অশান্তি শুরু হয়। সমুদ্র মুড়ির বাটিটায় হাত না দিয়ে শান্ত গলায় বলল, আজ কলেজে প্র্যাকটিক্যাল ক্লাসের একটা খাতা জমা দেওয়ার ডেট আছে বাবা, একটু সকাল সকাল বেরোতে হবে। সুরঞ্জনবাবু পেন্সিলটা টেবিলের উপর খট করে রাখলেন। চশমাটা নাক থেকে নামিয়ে সমুদ্রের দিকে সোজা তাকিয়ে বললেন, কলেজ? তা কলেজ তো যাবি, ফাইনাল ইয়ারের ছাত্র তুমি। আর কটা দিন পর পরীক্ষা। পড়াশোনাটা যদি ঠিকঠাক না করো তবে ওই 3rd ক্লাস ডিগ্রি নিয়ে কোথাও কেরানি চাকরিও জুটবে না। আর সত্যি বলতে কি, ওসব চাকরির কোনো দরকারও নেই। বড়বাজার থেকে এবার শাড়ির লটটা চলে এলে দোকানে লোক বাড়াতে হবে। গ্র্যাজুয়েশনটা কোনো মতে পাশ করে এবার গদিতে এসে বস।
ব্যবসাটা না শিখলে পরে খাবি কি রে? কি হলো, বুঝতে পেরেছিস কি বলছি? সমুদ্রের ভেতরে ছটফটানিটা আবার চারা দিয়ে উঠল। টেবিলের তলায় নিজের অজান্তেই তার ডান পাটা ছটফট করতে শুরু করলো। মাটিতে কোনো বল নেই, কিন্তু তার পায়ের পাতাটা অনবরত বাতাসে ইনসাইড আউটসাইড ড্রিবল করার মতো নড়ছে। বাবার প্রতিটা কথা যেন তার পায়ের গতিকে আরও বাড়িয়ে দিচ্ছে। সে মাথা নিচু করে রইল, কারণ সে জানে মুখ খুললেই কথা কাটাকাটি এমন এক জায়গায় পৌঁছাবে যেখান থেকে ফেরা মুশকিল। সুরঞ্জনবাবু আবার বলতে শুরু করলেন, আমি তোকে পরিষ্কার কথা বলে দিচ্ছি সমুদ্র, ওই বিকেলে মাঠের মধ্যে পাড়ার ছেলেদের সাথে লাফালাফি করা এবার বন্ধ কর, বন্ধ কর। ফুটবল খেলে এদেশে কারোর পেট চলেনি, আর তোরও চলবে না। পিকে ব্যানার্জি বা চুনি গোস্বামী হতে পারবি না তুই। ওসব শখ বড় লোকদের মানায়, আমাদের মতো মধ্যবিত্তদের নয়। ব্যবসাটা অন্তত তোকে একটা পাকা ছাদ আর দুবেলা ভাতের নিশ্চয়তা দেবে। সমুদ্র মুড়ির বাটি থেকে এক মুঠো মুড়ি মুখে দিল। চিবোতে চিবোতে তার মনে হচ্ছিল সে যেন পাথর চিবোচ্ছে। এই একই টেপ রেকর্ডার সে গত 3 বছর ধরে শুনে আসছে। ফুটবলের প্রতি তার যে টান, দেশের জার্সিতে খেলার যে স্বপ্ন, সেটা এই খেরোর খাতার হিসাবের কাছে কতটা সস্তা এবং কতটা অর্থহীন তা প্রতিনিয়ত তাকে মনে করিয়ে দেওয়া হয়। টেবিলের তলায় তার পায়ের নড়াচড়া তখন আরও দ্রুত হয়েছে। জুতো ছাড়াই বুড়ো আঙুলটা মাটির উপর একটা কাল্পনিক বলকে পুশ করছে, যেন ডিফেন্স চিরে পাস বাড়াচ্ছে কোনো সতীর্থের দিকে। কিন্তু ওপরে তার শরীরটা একদম নিথর, চোখ দুটো হালার ওপর স্থির। কি হলো, কথা কানে যাচ্ছে না? সুরঞ্জনবাবু এবার একটু গলা চড়ালেন। সমুদ্র চায়ের কাপটা হাতে নিয়ে এক চুমুক দিল। চাটা বেশ তেতো আর ঠান্ডা। সে কাপটা নামিয়ে রেখে বাবার দিকে না তাকিয়ে বলল, বুঝেছি, কাপড়ের গাঁটগুলো আমি নামিয়ে রেখে তারপর কলেজ যাব। সুরঞ্জনবাবু একটু শান্ত হলেন। ভাবলেন ছেলে হয়তো লাইনে আসছে। তিনি খাতাগুলো গোছাতে গোছাতে বললেন, তাড়াতাড়ি হাত চালা, দোকানে দেরি হলে কাস্টমার ফিরে যাবে। সমুদ্র আর একটাও কথা বলল না। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। জানলার বাইরে তাকাতেই দেখল আকাশের মুখটা ভার হয়ে আসছে। হয়তো একটু পরেই বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে মাঠের মাটিটা নরম হয়ে যাবে, বল গ্রিপ করতে সুবিধা হবে। কিন্তু আজ আর মাঠে যাওয়া হবে কি না সে নিজেই জানে না। দোকানের সেই খ্যাপাটে খাটুনি আর বাবার চড়া গলার হুকুম তামিল করতে করতে সমুদ্র দুপুরের ট্রেনটা মিস হয়ে গিয়েছিল। যখন সে কলেজের পেছনের মাঠে পৌঁছালো তখন বিকেলের রোদটা বেশ পড়ে এসেছে। মাঠের এক কোণে একটা হেলে পড়া কৃষ্ণচূড়া গাছের তলায় সমুদ্র তার কলেজের ব্যাগটা ছুঁড়ে ফেলল। সারা শরীরে দোকানের ধুলো আর কাপড়ের কড়া গন্ধ লেগে আছে। মনটা কেমন যেন খিটখিটে হয়েছিল সকাল থেকেই। সে কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের ক্যানভাসের জুতোচোরা খুলে ফেলল। ওটা আসলে কোনো ফুটবল খেলার বুট নয়, সাধারণ সাদা পিটি শু। ডান পায়ের বুড়ো আঙুলের কাছটায় কাপড়টা ফেটে হা হয়ে গেছে। সেখান থেকে মোজার তলা দিয়ে চামড়া দেখা যায়। গত 3টে ম্যাচ সে এই জুতোটা পরেই খেলেছে। প্রতিবার শট মারার সময় বুড়ো আঙুলে একটা তীব্র চনমনে ব্যথা লাগে, কিন্তু মাঠের ভেতর ওই চামড়ার বলটার পিছনে দৌড়ানোর সময় সেই ব্যথাটা কোথায় যেন উবে যায়। সমুদ্র মাঠের মাঝখানে পড়ে থাকা একটা পুরনো হাওয়া কমে যাওয়া বল টেনে নিয়ে একা একাই ড্রিবল করতে শুরু করলো। মাটিতে ছড়ানো ভাঙা ইটের টুকরোগুলোকে সে ভাবছিল প্রতিপক্ষের ডিফেন্ডার। বা পা দিয়ে বলটা টেনে বডি ডস দিয়ে ডান দিকে ঘুরতেই জুতোর ফাটা অংশটা মাটির ঘাসে আটকে গেল। সমুদ্র টাল সামলাতে না পেরে প্রায় পড়তে পড়তে বেঁচে গেল। সে রাগে বিরক্তিতে বলটাকে একটা সজোরে লাথি মারল। বলটা গিয়ে আছাড় খেল মাঠের ধারের বাউন্ডারি ওয়ালে। বলটার উপর রাগ দেখাচ্ছ কেন? ও তো আর তোমার বাবার মতো কাপড়ের দোকান খুলে বসেনি। একটা খুব চেনা, শান্ত অথচ খ্যাপানো গলা শুনে সমুদ্র পিছনে ফিরল। কৃষ্ণচূড়া গাছের ছায়া থেকে বেরিয়ে আসলো মেঘলা। পরে রয়েছে একটা সাধারণ হালকা নীল রঙের সালোয়ার কামিজ, কাঁধে কলেজের একটা কাপড়ের ব্যাগ, চুলগুলো পেছনের দিকে একটা সাধারণ ক্লিপ দিয়ে আটকানো। চশমার কাচের আড়াল থেকে চোখ দুটো অল্প হাসছে। মেঘলার হাতে দুটো লম্বা চওড়া খাতা আর একটা জলের বোতল। সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে কপালে জমে থাকা ঘামটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। সে কিছুটা রুক্ষ গলাতেই বলল,
তুমি এখনো এখানে বসে আছো? সেই কখন ক্লাস শেষ হয়ে গেছে, বাড়ি যাওনি কেন? যাব তো, কিন্তু কেউ একজন বলেছিল আজ নাকি হাফ টাইমের পর একটা পাস বাড়িয়ে দেখাবে। তার তো দেখাই নেই। বড় বাজারে কি শাড়ির দরদাম করতে এত সময় লাগলো? মেঘলা মাঠের ধারে একটা ঘাসের ঢিবির ওপর নিজের ব্যাগটা রেখে বসলো। ওর গলার সুরে কোনো নালিশ নেই, স্রেফ একটা সহজ অধিকার আছে। সমুদ্র মেঘলার পাশে গিয়ে ঘাসের ওপর ধপ করে বসে পড়ল। নিজের সেই তালিমারা ফাটা জুতো জোড়ার দিকে তাকিয়ে সে মাথাটা নিচু করে রইল। সকালের সেই ভাঙা স্বপ্ন আর বাবার খেরোর খাতার হিসাবের খোঁচাটা আবার যেন তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। বাবা আজ সকাল থেকেই ক্ষেপে আছেন। সমুদ্র মাটির একটা শুকনো ঘাস খুঁড়তে খুঁড়তে বলল, বললো ফাইনাল ইয়ারের পরীক্ষাটা তো হয়ে গেলেই নাকি ফুটবল খেলা চিরতরে বন্ধ। দোকানে গিয়ে বসতে হবে, গদিতে না বসলে নাকি ভাত জুটবে না। মেঘলা সমুদ্রের দিকে তাকালো, তারপর নিজের ব্যাগটা কোলের উপর টেনে নিল। চেইনটা খোলার একটা শব্দ হলো সেখান থেকে। তোমার বাবা ঠিকই বলেছেন। মেঘলা খুব নম্র গলায় বলল। সমুদ্র চমকে উঠে মেঘলার দিকে তাকালো। মেঘলা তখন ব্যাগ থেকে খবরের কাগজে মোড়ানো বেশ একটা ভারী চৌকো প্যাকেট বের করলো। ও সেটা সমুদ্রের কোলের ওপর আলতো করে রেখে দিল। তার মানে তুমিও চাও আমি ফুটবলটা ছেড়ে দিই? সমুদ্রের গলায় একটা চাপা অভিমানা রাগ স্পষ্ট হয়ে উঠেছে। আমি কি চাই সেটা তো এই প্যাকেটের ভিতরেই আছে, খুলে দেখোই না। মেঘলা চশমাটা নাকের উপর একটু ঠেলে দিয়ে পড়ল। সমুদ্র একটু ইতস্তত করে খবরের কাগজের মোড়কটা ছিঁড়ে দেখল। ভেতরে একটা চেনা শক্ত কাগজের বাক্স। বাক্সটার ঢাকনাটা সরাতেই সমুদ্র চোখ দুটো যেন স্থির হয়ে গেল। ভেতরে চকচক করছে একজোড়া ব্র্যান্ডেড কালো আর উজ্জ্বল হলুদ রঙের চামড়ার ফুটবল বুট, একদম আসল নাইলন স্টাড আর জেনুইন লেদার। জুতোর গা থেকে নতুন চামড়ার একটা চেনা গন্ধ বেরোচ্ছে। সমুদ্রের হাত দুটো জুতো জোড়া ছোঁয়ার আগে কেমন যেন কেঁপে উঠল। সে আলতো করে আঙুল দিয়ে জুতোর তলা স্টাডগুলো ছুঁয়ে দেখল। এটা কোনো সাধারণ জুতো নয়, এটা ময়দানে বড় বড় প্লেয়ারদের পায়ে দেখা যায়। এটা 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 তুমি কোথায় পেলে মেঘলা? এর তো অনেক দাম। সমুদ্রের গলার আওয়াজটা হুট করে নিচু হয়ে গেল। ও ভালো করেই জানে মেঘলার সচ্ছলতা কতটা। ওর বাবা একটা ছোট সরকারি চাকরি করেন, আর মেঘলা নিজের দুটো বাচ্চার টিউশনি করিয়ে নিজের হাত খরচা চালায়। দাম নিয়ে তোমাকে ভাবতে হবে না। 27 নম্বর বাসের কন্ডাক্টরকে রোজ 2 করে টাকা কম দিলে মাসের শেষে কত বাঁচে সেই হিসাব তুমি বুঝবে না। মেঘলা একটা হালকা চিমটি কাটার মতো করে হাসলো, কিন্তু সমুদ্র ওর চোখের কোণের ক্লান্তিটা ঠিকই ধরে ফেলেছে। এই জুতোটার টাকা জোগাড় করতে মেঘলাকে গত 4 মাস ধরে কতটা খাটতে হয়েছে, কটা টিউশনি বাড়াতে হয়েছে, তা সমুদ্রর বুঝতে বাকি রইল না। না মেঘলা, এটা আমি নিতে পারবো না। এত দামি জিনিস। তুমি নিজের জন্য একটা নতুন ঘড়ি কিনবে বলেছিলে না? আর আমার এই জুতোটা আরো কদিন চলে যেত। সমুদ্র বাক্সটা বন্ধ করতে চাইল। ওর পুরুষালী যে তার আত্মসম্মানটা কোথায় গিয়ে যেন তাকে বাধা দিচ্ছিল। মেঘলা হুট করে সমুদ্রের হাতটা শক্ত করে চেপে ধরে চোখের দিকে সোজা তাকিয়ে বলল, চুপচাপ একদম জুতোটা পায়ে গলিয়ে নাও তো দেখি। বেশি আদিক্ষেতা করতে হবে না। জুতোটা আমি সমুদ্রগুপ্তকে দিইনি, এটা আমি আমার দেশের হবু স্ট্রাইকারকে দিয়েছি। যে ছেলেটা গোলকিপারদের চোখে ভয় ধরিয়ে দেয়, সে ছেঁড়া জুতো পরে মাঠে নামবে, এটা আমি সহ্য করতে পারি না। ব্যাস, আর একটা কথাও বলবে না। মেঘলার শাসনটার সামনে সমুদ্রর সমস্ত জেদ কেমন যেন জল হয়ে গেল। সমুদ্র আস্তে আস্তে নিজের নোংরা পায়ে নতুন বুটজোড়া গলালো। ফিতেগুলো শক্ত করে বাঁধতেই একটা অদ্ভুত জোর যেন তার পায়ের পাতা থেকে সোজা বুকের ভেতর চলে এলো। ও উঠে দাঁড়িয়ে মাটিতে দুবার পা ঠুকলো, একদম নিখুঁত ফিটিং। কেমন? মেঘলা চোখ বড় বড় করে তাকালো। ওর মুখে তখন একটা যুদ্ধ জয়ের আনন্দ। অসাধারণ। সমুদ্রর গলাটা একটু ভারী হয়ে এলো। ও বলটা টেনে নিয়ে এবার একাই একটু দৌড়ে গেল। নতুন জুতো স্টার্টগুলো মাটির ঘাসকে কামড়ে ধরছে। ও একটা ছোট টার্ন নিয়ে বলটাকে মেঘলার দিকে আলতো করে পাশ বাড়িয়ে দিল।
মেঘলা সালোয়ারের কুচিটা একটু সামলে নিয়ে পা দিয়ে বলটা থামালো। ওর এই আনাড়ি বল থামানো স্টাইল দেখে সমুদ্র হেসে ফেলল। বিকেলের আলোটা যখন পুরোপুরি মরে এলো তখন দুজনে মাঠ থেকে বেরোলো। স্টেশনের দিকে হাঁটার সময় মেঘলা সমুদ্রের একটু গা ঘেঁষে হাঁটছিল। চারপাশের চায়ের দোকানের ধোঁয়া, সাইকেলের টুংটাং আর চেনা ভিড়ের মধ্যে ওদের যেন চেনা যাচ্ছিল না। বাড়ি গিয়ে রাখবে কোথায়? মেঘলা হঠাৎ জিজ্ঞেস করলো। তোমার বাবা দেখলে তো আস্ত চিবিয়ে খাবে। আলমারির পেছনে যেখানে আমার পুরনো মেডেলগুলো লুকানো আছে, ওখানে বাবা সাধারণত হাত দেয় না। সমুদ্র একটু চিন্তিত গলায় বলল। স্টেশনের প্ল্যাটফর্মে ওঠার আগে মেঘলা দাঁড়ালো। ও সমুদ্রের দিকে তাকিয়ে খুব নিচু গলায় বলল, সামনে রবিবার কিন্তু তোমার সেই বড় ক্লাবের ট্রায়াল। নিজের সবটুকু দিয়ে খেলবে। মনে রাখবে, ওই জুতো জোড়ায় আমার বিশ্বাস লেগে আছে। সমুদ্র মেঘলার চোখের দিকে তাকালো। কোনো কথা না বলেই ও মেঘলার হাতটা কয়েক সেকেন্ডের জন্য একটু চেপে ধরল। ওর হাতের তালুর ঘাম আর মেঘলার আঙুলের ঠান্ডা ছোঁয়া মিলেমিশে এক হয়ে গেল সেই মুহূর্তে। এটাই ওদের ভালোবাসার স্পর্শ। রাত তখন 8:30। সমুদ্র যখন বাড়ির গলিতে ঢুকলো তখন ওর বুকের ভেতরটা দুরু দুরু করছে। বড় ব্যাগটার ভেতরে খবরের কাগজে শক্ত করে মোড়ানো আছে নতুন বুট জোড়া। ও পকেটে হাত দিয়ে চাবিটা বের করলো। সদর দরজাটা খোলাই ছিল। ভেতরে বসার ঘরে বাবা তখনও সেই খেলোর খাতা নিয়ে বসে আছেন। তবে এবার পাশে ওর দোকানের পার্টনার পরিতোষবাবু বসে আছেন। দুজনে মিলে শাড়ির লটের হিসাব করছেন। সমুদ্র বিড়ালের মতো পা টিপে টিপে সিঁড়ির দিকে এগোতে চাইল। এলে খোকা? বাহ 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 বাহ। তা কলেজ কি এত রাত পর্যন্ত খোলা থাকে আজকাল? সুরঞ্জনবাবু চশমার ওপর দিয়ে তাকালেন। ওর গলায় সেই চিরন্তন সন্দেহ। সমুদ্র ব্যাগের বেল্টটা শক্ত করে ধরে বলল, না, ওই লাইব্রেরিতে একটু আটকে গিয়েছিলাম। ফাইনাল ইয়ারের কিছু নোটস নেবার ছিল আর কি। পরিতোষবাবু ফোড়ন কাটলেন। হ্যাঁ হে সুরঞ্জন, ওকে পড়াশোনাটা করতে দাও, করতে দাও। গ্র্যাজুয়েশনটা শেষ হলেই তো দোকানে এসে বসবে। রাখো তো পরিতোষ, ও লাইব্রেরি আমার চেনা আছে। যাও যাও, ওপরে গিয়ে হাত মুখ ধুয়ে নাও। মা খাবার ঢাকা দিয়ে রেখেছে। সমুদ্র আর দাঁড়ালো না। ও প্রায় এক প্রকার ছুটে গিয়ে নিজের অন্ধকার ঘরে চলে এলো। ঘরে কোনো আলো না জ্বেলে দরজাটা আলতো করে ভেজিয়ে দিল। জানলার ফাঁক দিয়ে আসা রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোটাই যথেষ্ট ছিল তখন। ব্যাগ থেকে সাবধানে বাক্সটা বের করে নিজের পুরনো কাঠের আলমারিটার কাছে গেল। আলমারিটা দেওয়াল থেকে মাত্র কয়েক ইঞ্চি সরে আছে। সেই সরু অন্ধকার ফাঁকটার মধ্যে হাত গলিয়ে সমুদ্র আলতো করে বাক্সটা একদম পেছনের কোণে ঠেলে দিল। যেখানে ধুলো আর ঝুল জমে আছে ঠিক তার মাঝে লুকিয়ে রইল ওর জীবনের সবচেয়ে দামি সম্পদটা। তারপর এলো সেই প্রতীক্ষিত ট্রায়ালের দিন। এই দিন রবিবারের সকালটা কলকাতার ময়দানে একটু অন্যরকম আমেজ নিয়ে আসে। কিন্তু সমুদ্রের জন্য এই সকালটা ছিল এক চরম পরীক্ষার। বাড়ি থেকে সকাল সকাল নোটস নেওয়ার বাহানা করে যখন সে বেরোচ্ছিল তখন বাবার সন্দেহী চোখ দুটো ওর পিছু ছাড়েনি। তবে আলমারির পেছন থেকে সাবধানে বের করে আনা মেঘলার দেওয়া সেই নতুন হলুদ কালো বুটজোড়া যখন ওর ব্যাগের ভেতর হালকা জানান দিচ্ছে তখন সমুদ্রের মনের ভেতর সমস্ত ভয় কেটে গিয়ে এক অদ্ভুত জেদ তৈরি হচ্ছে। কলকাতার নামকরা ক্লাব সাউথ কলকাতা অ্যাথলেটিকের গেটের সামনে যখন সমুদ্র এসে দাঁড়ালো তখন 4-5টা ট্রায়াল দিতে আসা ছেলেদের ভিড়ে গমগম করছে। কারোর সাথে ওর চেনা কোচ এসেছে, কারোর সাথে আবার ক্লাবের কোনো বড় কর্মকর্তা বা প্রভাবশালী দাদা এসেছেন, যারা ট্রায়াল শুরুর আগে থেকেই মাঠের ধারে দাঁড়িয়ে কোচের সাথে হেসে হেসে হাত মেলাচ্ছেন। সমুদ্র এক কোণে দাঁড়িয়ে নিজের বুটের ফিতেটা শক্ত করে বাঁধছিল। ওর কোনো দাদা নেই, কোনো বড় সুপারিশ নেই। ওর সঙ্গে আছে শুধু মেঘলার বিশ্বাস আর পায়ের তলার এই নতুন চামড়ার বুট। মাঠে ট্রায়াল শুরু হতেই সমুদ্র নিজের আসল রূপ দেখাতে শুরু করলো। প্রথম 15 মিনিটের প্র্যাকটিস ম্যাচেই ময়দানের ভারী ঘাস আর কাদামাখা মাটিতে ওর গতি দেখে মাঠের ধারের দর্শকরাও সোজা হয়ে বসেছে। মাঝমাঠ থেকে একটা লম্বা পাস আসতেই সমুদ্র বলটা বুকে রিসিভ করে এক ঝটকায় টার্ন নিল।
ও সামনে তখন ক্লাবের মেইন টিমের দুজন বিশাল চেহারার ডিফেন্ডার। সমুদ্র কোনো হড়বড়ানি না দেখিয়ে বলটা হালকা পুশ করে স্প্রিন্ট টানলো। ও সেই চিতার মতো গতি দেখে ডিফেন্ডাররা শুধু ওর পিঠের 9 নম্বর ট্রায়াল জার্সিটার দিকে তাকিয়েই রয়ে গেল। বক্সে ঢুকেই গোলকিপারকে বডি ডজ দিয়ে ওর ডান পায়ের এক মারণ কামড়ে বলটা নেটের কোণায় জড়িয়ে দিল। মাঠের ধারের গ্যালারি থেকে একটা চাপা গুঞ্জন ভেসে এলো। বাহ, ছেলেটার পায়ে তো দারুণ ধার রে, একদম জেনুইন নাম্বার 9। ঠিক এই সময়ই মাঠের মাঝখানে রাখা প্লাস্টিকের চেয়ারটায় বসে থাকা ক্লাবের প্রধান কোচ প্রদীপ চক্রবর্তীর চোখ দুটো সরু হয়ে এসেছে। ওর ঠোঁটের কোণে থাকা দামি চুরুটের ধোঁয়াটা বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই ওর কপালে ভাঁজ পড়ল। প্রদীপবাবু ময়দানের পুরনো ঘোড়া, ভালো প্লেয়ার চিনে নিতে ওর 1 সেকেন্ড সময় লাগে না। ওর পরিষ্কার চোখে ভেসে উঠল এই 9 নম্বর জার্সি পরা ছেলেটা একটা আস্ত হিরে। কিন্তু এই হিরেই এখন ওর জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাঠের ওপাশে বেঞ্চে বসে আছে রনি, এক প্রভাবশালী স্পন্সর এবং ক্লাবের বড় কর্তার খাস ভাগ্নে। রনিও স্ট্রাইকার পজিশনে খেলে, কিন্তু ওর খেলায় আলসেমিয়ার খামতি স্পষ্ট। প্রদীপবাবুকে ওপর থেকে কড়া নির্দেশ দেওয়া আছে, এই মরশুমে রনিকে মেইন টিমের প্রধান স্ট্রাইকার হিসেবে খেলাতেই হবে, না হলে ক্লাবের আগামী দিনের বড় ফান্ডের ফাইল আটকে যাবে। এখন এই সমুদ্র নামের ছেলেটা যদি স্ট্রাইকার হিসেবে দলে ঢুকে পড়ে, তবে সাধারণ দর্শক থেকে শুরু করে মিডিয়া সবাই রনিকে বাদ দেওয়ার দাবি তুলবে। না, এই ছেলেকে কোনোভাবেই লাইমলাইটে আসতে দেওয়া যাবে না। কিন্তু সমুদ্রকে সরাসরি ট্রায়াল থেকে বাদ দেওয়াও মুশকিল। মাঠের অন্য 2 সিলেকশন কমিটির মেম্বার অলরেডি সমুদ্রর নাম ডায়েরিতে নোট করে ফেলেছেন। সরাসরি বাদ দিলে সিলেকশন নিয়ে প্রশ্ন উঠবে, মাঠে হাঙ্গামাও হতে পারে। প্রদীপবাবু চুরুটে একটা শেষ টান দিয়ে সিলেকশন কমিটির মেম্বারদের নিজের কাছে ডাকলেন। খুব নিচু গলায় ঠান্ডা মাথায় কিছু একটা আলোচনা করলেন ওরা। প্রদীপবাবুর মুখে তখন একটা কুটিল বিষাক্ত হাসি। বিকেলের দিকে যখন ট্রায়াল শেষ হলো, সমস্ত ছেলেরা মাঠের মাঝখানে এসে গোল হয়ে দাঁড়ালো। সবার বুক দুরুদুরু করছে। সমুদ্রও একপাশে দাঁড়িয়েছিল, ওর কপাল থেকে ঘাম ঝরে ড্রপ করছে নতুন বুটের ওপর। ওর মনে একটা আত্মবিশ্বাস ছিল, আজকের পারফরমেন্সের পর ওর নাম 1 নম্বরে থাকা উচিত। কোচ প্রদীপ চক্রবর্তী একটা লম্বা লিস্ট হাতে নিয়ে এগিয়ে এলেন। এই যে যারা সিলেক্ট হয়েছে তাদের নামগুলো বলছি, শুনে নাও। প্রদীপবাবু গলাটা একটু চড়ালেন। রনি চ্যাটার্জি, শুভম দাস, আকাশ সরকার। একে একে 10-12টা নাম ঘোষণা হয়ে গেল, কিন্তু সমুদ্রর নাম এলো না। সমুদ্রর বুকের ভেতরটা কেমন যেন খালি হতে শুরু করলো। ওর কি তবে ভুল হলো? এত ভালো খেলার পরও নাম নেই। ঠিক তখনই প্রদীপবাবু লিস্টের একদম শেষের দিকে তাকিয়ে বললেন, আর আমাদের ব্যাকআপ টিমের জন্য 9 নম্বর ট্রায়াল জার্সি সমুদ্রগুপ্ত, তোমাকে দলে রাখা হচ্ছে। সমুদ্রের মুখে এক মুহূর্তের জন্য স্বস্তির আলো ফুটে উঠলেও প্রদীপবাবুর পরের কথাটায় ওর পায়ের তলার মাটিটা যেন দুলতে শুরু করলো। তবে সমুদ্র, স্ট্রাইকার পজিশনে আমাদের অলরেডি অনেক অপশান আছে। তোমার হাইট আর রিফ্লেক্স ভালো, তাই ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই মরশুমে আমাদের সেকেন্ড গোলকিপার হিসেবে প্র্যাকটিস করাতে হবে। গ্লাভস দুটো আজ অফিস থেকে কালেক্ট করে নিও, কেমন? একটা তীব্র বজ্রপাতের মতো শব্দটা সমুদ্রর কানে গিয়ে লাগলো। গোলকিপার, যে ছেলেটা আজ মাঝমাঠ থেকে একা বল কাটিয়ে নিয়ে 3-3টে বিশ্বমানের গোল করলো, তাকে গোলপোস্টের তলায় দাঁড়িয়ে বল আটকানোর হুকুম দেওয়া হচ্ছে। একজন জন্মগত গোলদাতার হাত দুটোকে গ্লাভসের ভিতর বন্দি করে দেওয়ার এই নোংরা চালটা বুঝতে সমুদ্রর 1 সেকেন্ডও সময় লাগলো না। এটা সুযোগ দেওয়া নয়, এটা আসলে ওর ফুটবল ক্যারিয়ারটাকে গলা টিপে খুন করার একটা রাজনীতি। মাঠের বাকি ছেলেরা আস্তে আস্তে সরে গেল, সমুদ্র কিন্তু নড়ল না। ওর ফর্সা মুখটা রাগে লাল হয়ে উঠেছে, হাতের মুঠি দুটো শক্ত হয়ে গেছে। ও সোজা প্রদীপ চক্রবর্তীর দিকে এগিয়ে গেল। স্যার, একটা কথা ছিল। সমুদ্রর গলার আওয়াজটা কাঁপছিল, তবে সেটা ভয় নয়, তীব্র অপমানে। প্রদীপবাবু তখন নিজের ব্যাগটা গোছাচ্ছিলেন। ওর দিকে না তাকিয়েই বললেন, হ্যাঁ, কি বলবে বলো? তাড়াতাড়ি, আমার তাড়া আছে, অতটাও সময় নেই। আমি গোলকিপার নই স্যার। আমি আজ পর্যন্ত কোনো দিন পোস্টের নিচে দাঁড়াইনি। আমি একজন প্রপার সেন্টার ফরওয়ার্ড। আজকেও আমি 3টে গোল করেছি, আপনি নিজে দেখেছেন। সমুদ্র নিজের ক্ষোভটা আর চেপে রাখতে পারল না।
ওর গলার স্বরটা মাঠের ফাঁকা গ্যালারিতে প্রতিধ্বনিত হচ্ছে। প্রদীপবাবু এবার আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়ালেন। ওর চোখের চশমাটা ঠিক করে নিয়ে সমুদ্রের দিকে এমনভাবে তাকালেন যেন কোনো রাস্তার কুকুরদের দিকে তাকাচ্ছেন। ওর মুখে সেই চেনা কুটিল হাসিটা ফিরে এলো। তুমিও আমার একটা কথা কান খুলে শুনে নাও সমুদ্রগুপ্ত। প্রদীপবাবু একদম সমুদ্রের মুখের কাছে এগিয়ে এসে খুব নিচু কিন্তু ধারালো গলায় বললেন, তুমি কত বড় স্ট্রাইকার সেটা তুমি আমার পাড়ার মাঠে দেখাবে। এই ক্লাবে ফুটবলটা শুধু পায়ের জোরে চলে না, মাথার জোরে চলে। ম্যানেজমেন্ট তোমাকে যে পজিশনে খেলতে বলেছে, তোমার যোগ্যতা থাকলে তুমি সেটাই খেলবে। আর যদি বেশি নকদাঁত বের করতে চাও, তবে এই ময়দান কেন, এই রাজ্যের কোনো অ্যাসোসিয়েশনের মাঠেও তোমার ঢোকার রাস্তা আমি বন্ধ করে দেবো, এই বলে দিলাম। একটা ফোন করব, তোমার এই ফুটবল খেলার ভূত মাথা থেকে চিরতরে নেমে যাবে, বুঝেছ? বাংলা টিমের ট্রায়ালের স্বপ্ন তো দূর, কোনো ক্ষেপের মাঠেও কেউ তোমাকে সাইন করাবে না। সমুদ্র চোয়ালটা শক্ত হয়ে গেল। ওর মনে হচ্ছিল এই মুহূর্তে কোচের ওই নোংরা হাসি মাখা মুখটায় একটা সপাটে চড় মারে। ওর ভেতরের জেদ আর রাগটা ফেটে পড়তে চাইছিল তখন। কিন্তু ওর চোখের সামনে ভেসে উঠল মেঘলার মুখটা। মেয়েটা নিজের টিউশনির টাকা বাঁচিয়ে এই বুটজোড়া কিনে দিয়েছিল ওকে, গোলকিপার হওয়ার জন্য নয়, দেশের সেরা স্ট্রাইকার হওয়ার জন্য। প্রদীপবাবু সমুদ্রকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওর কাঁধে একটা আলতো চাপ দিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন, যেন একটা আবর্জনাকে রাস্তা থেকে সরিয়ে দিলেন। ওর বুটের আওয়াজটা আস্তে আস্তে মিলিয়ে গেল। বিকেলের মরা আলোয় সমুদ্র একা মাঠের মাঝখানে দাঁড়িয়ে রইল। চারপাশটা কেমন যেন নিঝুম, শুধু কলকাতার নোংরা হাওয়াটা ওর মুখের ওপর এসে লাগছে। ও নিজের পায়ের সেই হলুদ কালো বুটজোড়ার দিকে তাকিয়ে আছে। বুটের গায়ে লেগে থাকা ময়দানের পবিত্র মাটিটাকেও এখন ওর কেমন যেন নোংরা আর বিষাক্ত মনে হতে লাগলো। প্রতিভা যে এই শহরের বড় বড় বাবুদের রাজনীতির কাছে কতটা সস্তা আর অসহায়, তা সমুদ্র আজ নিজের হার মজ্জায় টের পেল। ওর ভেতরে সেই দুর্দান্ত খ্যাপাটে স্ট্রাইকারটা যেন এক লহমায় এক গভীর অন্ধকারের গহ্বরে তলিয়ে গেল। ময়দান থেকে সমুদ্র যখন বেরোলো, তখন মাথার উপরে আকাশটা পুরোপুরি কালো হয়ে গেছে। কলকাতার ট্রাম আর বাসের চেনা ঘরঘরানির আওয়াজগুলো ওর কানে যেন স্রেফ একটা ভো ভো শব্দ তৈরি করছিল। ওর হাত দুটো অবশ, কাঁধের ব্যাগটা যেন এক মন ভারী হয়ে চেপে বসেছে। বাসে ওঠার মতো মানসিক অবস্থা ওর নেই। হাঁটতে হাঁটতে ও সোজা চলে এলো জাজেস ঘাটের একটা নিরিবিলি কোণায়। গঙ্গার নোংরা জলটা ঘাটের ভাঙা সিঁড়িতে এসে ধাক্কা খাচ্ছিল, আর একটা চেনা চপচপ শব্দ হচ্ছিল। সমুদ্র ঘাটের একদম শেষ ধাপে গিয়ে ধপ করে বসে পড়ল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, শুধু দূরের হাওড়া ব্রিজের হলুদ আলোর রেখাগুলো জলের ওপর প্রতিফলিত হচ্ছে। সমুদ্র ওর ব্যাগ থেকে হলুদ কালো বুটজোড়া বের করে কোলের ওপর রাখল। নতুন চামড়ার গন্ধটা এখনো মরে যায়নি। ও নিজের ভাগ্যকে আর এই শহরের সিস্টেমটাকে মনে মনে তীব্র অভিশাপ দিতে শুরু করলো। কেন ওর মতো মধ্যবিত্ত ঘরের ছেলেদেরই সব জায়গায় এভাবে বলি হতে হয়? প্রতিভা কি এদেশে স্রেফ একটা রসিকতা? একজন স্ট্রাইকারকে গোলপোস্টের নিচে দাঁড় করিয়ে দেওয়ার মতো কুৎসিত ঠাট্টা ও কিভাবে মেনে নেবে? ওর ভেতরের অপমানটা গঙ্গার নোনা হাওয়ার সাথে মিশে যেন একটা বড় কান্নার দলা হয়ে গলার কাছে আটকে রইল। অনেকটা সময়ে ও ওখানেই বসে রইল। যখন ট্রেনের শেষ বাঁশিটা দূর থেকে ভেসে এলো, তখন ওর খেয়াল হলো রাত অনেক হয়েছে। এখন বাড়ি না ফিরলে ওর বাবা গোটা পাড়া মাথায় করবে। সমুদ্র বুটজোড়া আবার ব্যাগের ভিতর পুরে চেইনটা টেনে নিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে স্টেশনের দিকে হাঁটা দিল। রাত তখন প্রায় 11:15। সমুদ্র যখন ওর বাড়ির গলিতে ঢুকলো, তখন পুরো পাড়া নিঝুম, কিন্তু ওর বাড়ির বসার ঘরের আলোটা চড়া হয়ে জ্বলছিল। সমুদ্রের বুকের ভেতরটা কেমন যেন ছ্যাট করে উঠল। ও আলতো করে সদর দরজাটা ঠেলতেই দেখল মা বসার ঘরের কোণায় দাঁড়িয়ে আঁচল দিয়ে চোখ মুছছে, আর মাঝখানের কাঠের টেবিলটার উপর সুরঞ্জনবাবু রাগে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছেন। আরও ঠিক সামনে টেবিলের উপর খোলা অবস্থায় পড়ে আছে
মেঘলার দেওয়া সেই সোনালো বুট জোড়ার বাক্সটা। সমুদ্রর পায়ের রক্ত যেন 1 সেকেন্ডে মাথায় চড়ে গেল। ওর লুকিয়ে রাখা গোপন সম্পদটা আর প্রকাশ্য দিবালোকে চোর ধরার মতো করে টেবিলের ওপর সাজানো। সুরঞ্জনবাবু সমুদ্রকে ঢুকতে দেখেই টেবিলের ওপর চাপড়ে চিৎকার করে উঠলেন, কি কি ভেবেছিস তুই নিজেকে? হ্যাঁ, কি ভেবেছিস? হ্যাঁ, আমাকে আমাকে ধাস্তামো শেখাচ্ছিস? লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা হচ্ছে, গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের নোটস নেওয়া হচ্ছে। সুরঞ্জনবাবু এক ঝটকায় বাক্সটা এনে সমুদ্রর মুখের সামনে দোলালেন। কোথা থেকে এলো এই জুতোর বাক্স? 3-4 হাজার টাকার নিচে এই জুতোর দাম নয়। কোথা থেকে চুরি করেছিস তুই এই টাকা? নাকি আমার ক্যাশ বাক্স থেকে সরিয়েছিস? বল বল। সমুদ্র নিজের ব্যাগটা মাটিতে নামিয়ে রেখে সোজা বাবার চোখের দিকে তাকালো। ওর গলা কাঁপছিল না, এক অদ্ভুত শীতলতা নেমে এসেছিল ওর গলায়। বলল, আমি 1 টাকাও চুরি করিনি, ওটা আমার জুতো। তোর জুতো? তোর বাপের এত বড় ক্ষমতা নেই যে তোকে এই নবাবী জুতো কিনে দেবে। কাপড়ের দোকানে খাটতে খাটতে আমার পিঠের চামড়া উঠে যাচ্ছে, আর তুই এখানে হাজার হাজার টাকার বুট কিনে বাবুগিরি করছিস। সুরঞ্জনবাবু জুতোর বাক্সটা মাটিতে সজোরে আছাড় মারলেন। আজ আলমারির পেছনে ফাইল খুঁজতে গিয়ে এই আপদ আবিষ্কার করেছি আমি। এই ফুটবল তোর মাথাটা পুরোপুরি খেয়েছে। কাল থেকে তোর কলেজে যাওয়া বন্ধ, সব বন্ধ। ওই 3rd ইয়ারের পরীক্ষা তোকে আর দিতে হবে না। কাল সকাল 8টায় আমার সাথে দোকানে যাবি, আর এই জঞ্জাল দুটো আমি কালই ডাস্টবিনে ফেলে দেবো। আমাকে জুতো জোড়া দিয়ে দে। খবরদার বাবা, এই জুতোয় তুমি হাত দেবে না। সমুদ্র হুট করে চড়া গলায় চিৎকার করে উঠল। ওর এই রুদ্রমূর্তি সুরঞ্জনবাবু বা ওর মা কোনোদিন দেখেননি। সমুদ্র চোখ দুটো তখন রাগে আর অপমানে জ্বলছে। ওটা স্রেফ একটা জুতো নয়, ওটা আমার স্বপ্ন, ওটা আমার সম্মান। ময়দানের বড় বড় বাবুরা আজ আমার প্রতিভা নিয়ে রাজনীতি করেছে, আমাকে দল থেকে বাদ দিতে না পেরে গোলকিপার বানাতে চেয়েছে। আর তুমি বাড়িতে বসে আমার ভবিষ্যৎ নষ্ট করার ভয় দেখাচ্ছ। কি করেছো তুমি আমার জন্য? একটা ভালো জুতো কিনে দেওয়ার ক্ষমতা তোমার ছিল না। আর আজ যখন কেউ একজন নিজের সবটুকু দিয়ে আমার পাশে দাঁড়িয়েছে, তখন তুমি সেটাকে ডাস্টবিনে ফেলার কথা বলছো। সুরঞ্জনবাবু এই অপমান সহ্য করতে পারলেন না। ওনার হাতটা বাতাসে উঠল এবং একটা সজোরে চড় সমুদ্রের গালে গিয়ে আছাড় খেল। বসার ঘরটা এক মুহূর্তের জন্য একদম স্তব্ধ হয়ে গেল। মা একটা আর্তনাদ করে উঠে সমুদ্রের দিকে এগোতে চাইল, কিন্তু সমুদ্র হাত তুলে মাকে থামিয়ে দিল। ওর গালে হাত দিল না, ওর চোখ থেকে এক ফোঁটা জলও পড়ল না। ও শুধু মাটির দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, যেখানে ওর বুট দুটো পড়ে আছে। খুব ভালো করলে বাবা, খুব ভালো করলে। সমুদ্রের গলাটা একদম নিচু আর ধারালো শোনালো। তোমার ওই কাপড়ের গদিতে বসে খেরোর খাতার হিসাব মেলানো আমার দ্বারা হবে না। আমি কোনোদিন ওটা করতে পারবো না। তুমি তোমার দোকান নিয়ে থাকো। সমুদ্র আর একটা মুহূর্ত সময় নষ্ট না করে সদর দরজার দিকে পা বাড়ালো। সমুদ্র, যাস না বাবা, শোন খোকা, শোন। মা পেছন থেকে চিৎকার করে ওর জামা ধরার চেষ্টা করলো, কিন্তু সমুদ্র এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজার বাইরে বেরিয়ে গেল। পেছন থেকে সুরঞ্জনবাবুর শেষ হুঙ্কারটা ভেসে এলো, যেতে দাও ওকে। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো অনেক হয়েছে। এই চৌকাঠ পারলে এই বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে সমুদ্র, মনে রাখিস। সমুদ্র পেছনে ফিরে তাকালো না। ও এক নাগাড়ে হেঁটে গলিটা পার হয়ে গেল। মাঝরাতের ফাঁকা রাস্তায় তখন একটাও আলো নেই। ওর পকেটে মাত্র গোটা 20 টাকা আর সঙ্গে একজোড়া বুট। ও হাঁটতে হাঁটতে সোজা চলে এলো লোকাল রেল স্টেশনের দিকে। স্টেশন চত্বরটা তখন পুরোপুরি খা খা করছে। 2-1টা মালগাড়ি দূর দিয়ে চলে যাওয়ার শব্দ ছাড়া আর কিছু নেই। সমুদ্র একটা সিমেন্টের বেঞ্চের ওপর গিয়ে বসলো। ওর শরীরটা তখন ক্লান্তিতে ভেঙে পড়ছে, কিন্তু মনের ভিতরে আগুনটা দাউ দাউ করে জ্বলছে। ওর ঘর ছাড়ার খবরটা ও শুধু একটা মানুষকে জানাতে পেরেছিল স্টেশন আসার পথে। একটা চেনা ল্যাম্পপোস্টের নিচের ফোন বুথ থেকে ও মেঘলাকে একটা ছোট রিং করেছিল। রাত তখন প্রায় 1টা। সমুদ্র যখন বেঞ্চে মাথা নিচু করে বসে নিজের আগামী দিনের কথা ভাবছিল,
তখন ওর পায়ের কাছে একটা চেনা ছায়া এসে দাঁড়ালো। সমুদ্র মাথা তুলে দেখল মেঘলা দাঁড়িয়ে আছে। ওর চুলগুলো এলোমেলো, চোখে মুখে এক তীব্র উদ্বেগের ছাপ, কিন্তু ওর ঠোঁট দুটো শক্ত করে বন্ধ। মেঘলা সমুদ্রের পাশে এসে বসল। বাড়ি থেকে একেবারে চলে এলে? মেঘলা খুব সাধারণ গলায় জিজ্ঞেস করলো, যেন ও জানতো এটা হওয়ারই ছিল। হ্যাঁ, বাবা জুতোর বাক্সটা দেখে ফেলেছিল, অনেক অশান্তি হলো। সমুদ্র ওর হাতের বুটজোড়া দেখালো। আমি আর পারলাম না মেঘলা, ওনার ওই গদিতে বসে আমার আমার দম আটকে যেত। কিন্তু এখন আমি কোথায় যাব, কি করব, কিছু জানি না। মেঘলা সমুদ্রর একটা হাত নিজের দু হাতের মুঠোয় নিল। ওর হাতটা বরাবরের মতোই ঠান্ডা, কিন্তু সেই ছোঁয়ায় এক অদ্ভুত ভরসা ছিল। ও বলল, কোথায় যাবে সেটা কাল সকালে ভাবা যাবে। আজ রাতটা স্টেশনের এই বেঞ্চেই কেটে যাবে আমাদের। কিন্তু একটা কথা মনে রাখবে সমুদ্র, তুমি ঘর ছাড়োনি। তুমি আসলে নিজের যুদ্ধের ময়দানে পা দিয়েছ। ওই নোংরা কোচ প্রদীপ চক্রবর্তী আর তোমার বাবার হালখাতা, এই দুটোর ওপরে গিয়ে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি কে। তুমি যদি মাঝপথে ভেঙে পড়ো, তবে আমি ভাববো আমার এই জুতো জোড়া কেনাটাই ভুল ছিল। সমুদ্র মেঘলার চোখের দিকে তাকালো। ওই অন্ধকারের মধ্যেও মেঘলার চোখেও নিজের জন্য এক অদ্ভুত জেদ দেখতে পাচ্ছে। এই মেয়েটা ওর ঘর ছাড়ার জন্য ওকে দোষ দিল না, ওকে ফিরে যেতেও বলল না, বরং ওর এই অনিশ্চিত ভবিষ্যতের ভাগিদার হতে নিজে মাঝরাতে স্টেশনে এসে দাঁড়িয়ে পড়ল। সমুদ্রের ভেতরের সমস্ত ভয়, একাকিত্ব আর অপমান এক লহমায় উবে গেছে। স্টেশনের সেই কালচে রাতটা কোনো মতে কেটে যাওয়ার পর আসল বাস্তবটা সমুদ্রের সামনে এসে দাঁড়ালো। মেঘলাকে অনেক বুঝিয়ে শুনিয়ে সকালের প্রথম ট্রেনে বাড়ি ফেরত পাঠিয়েছিল ও। মেঘলা যেতে চায়নি, কিন্তু সমুদ্র ওর হাত ধরে বলেছিল, আমি আগে নিজের একটা ব্যবস্থা করি, তারপর তোমাকে জানাবো। মেঘলা ওর পকেটে জোর করে ওর জমানো গোটা 50 টাকা গুজে দিয়ে চলে গিয়েছিল। সেই টাকায় শেয়ালদার একটা গলির ভেতর সস্তা নোংরা এক মেসের বারান্দায় একটা চেটাই পাতার জায়গা জুটেছিল সমুদ্রর। ঘর নয়, বারান্দার এক কোণে 4 জন শ্রমিকের পাশে কোনো মতে মাথা গোজা। দিনগুলো কাটছিল এক অদ্ভুত নিয়মে। সকাল হতেই সমুদ্র বেরোতো কোনো সস্তা হোটেল বা ক্ষেপের মাঠে যদি কোনো খেলার সুযোগ মেলে সেই আশায়। কিন্তু কলকাতার ময়দান তখন ওর জন্য এক প্রকার বন্ধ। প্রদীপ চক্রবর্তীর সেই হুমকিটা যে কতটা সত্যি ছিল তা সমুদ্র দুটো ক্লাবের ট্রায়ালে গিয়ে বুঝতে পেরেছে। ওর নাম শুনলেই কর্তারা কেমন যেন পাশ কাটিয়ে চলে যেতেন। পকেটের টাকা দ্রুত ফুরিয়ে আসছিল। দুপুরের দিকে একটা সস্তা ঠোঙা ভর্তি মুড়ি আর দুটো বাতাসা জলে ভিজিয়ে খেয়ে পেট ভরাতো সমুদ্র। খিদে পেটে যখন 4-5টা ঝাপসা লাগতো চোখে, তখনও মেসের বারান্দায় শুয়ে শুধু মেঘলার দেওয়া সেই হলুদ কালো বুটজোড়া দেখত। ওটার চামড়ায় হাত বোলালে খিদের জ্বালাটা কেমন যেন এক জেদে বদলে যেত। এইভাবে কেটে গেল প্রায় দিন 7। শরীরটা পুষ্টির অভাবে দিন দিন শুকোচ্ছিল, কিন্তু মনের ভিতরে সেই অপমানিত স্ট্রাইকারটা প্রতি রাতে ওকে ঘুমোতে দিচ্ছিল না। সেদিন ভোর রাত, তখন 4:30 হবে। চারপাশটা কলকাতার চেনা ধোঁয়াশায় ঢেকে আছে। মেসের বাকিরা তখন অঘরে ঘুমোচ্ছে। সমুদ্রর চোখে ঘুম ছিল না, ওর পেটের ভেতরটা খিদের চোখে মোচড় দিচ্ছিল। ও আর শুয়ে থাকতে পারল না। ব্যাগ থেকে বুটজোড়া বের করে পায়ে গলালো। তারপর সেই পুরনো ফুটবলটা বগলে চেপে সোজা হেঁটে চলে এলো মেসের কাছের একটা কর্পোরেশন মাঠে। মাঠটা আধভাঙা পাঁচিল দিয়ে ঘেরা, চারধারে আবর্জনা স্তূপ, আর মাঝখানের মাটিটা একদম শক্ত, ঘাসের নামগন্ধ নেই। সমুদ্র মাঠের মাঝখানে বলটা রাখলো। ভোরের ঠান্ডা হাওয়াটা ওর খালি গায়ে এসে বিঁধছিল। ও কোনো ওয়ার্ম আপ ছাড়াই বলটা নিয়ে দৌড়াতে শুরু করলো। ওর শরীরে জোর ছিল না, কিন্তু মাথার ভেতর প্রদীপ চক্রবর্তীর সেই কুটিল হাসি আর বাবার চড়ের শব্দটা অনবরত বাজছিল। ও একটা কাল্পনিক ডিফেন্সের সামনে বলটা নিয়ে পাশ কাটাতে শুরু করলো। এই নাও প্রদীপ চক্রবর্তী, এই নাও সুরঞ্জন গুপ্ত। সমুদ্র নিজের মনেই বিড়বিড় করছিল,
আর পায়ের গতি বাড়াচ্ছিল। ও একাই বলটা বাতাসে ভাসিয়ে ড্রপ খাওয়ার আগেই একটা জোরালো ভলি মারল। বলটা গিয়ে সজোরে আছাড় খেলো মাঠের এক কোণে থাকা দুটো মরচে পড়া লোহার গোলপোস্টের বারে। শব্দটা ফাঁকা মাঠে প্রতিধ্বনিত হচ্ছিল। সমুদ্র বলটা কুড়িয়ে এনে আবার একই জায়গায় রাখলো। এবার ও আরও জোরে ছুটল। খিদের ছোঁয়ায় ওর মাথাটা ঝিমঝিম করছিল, ফুসফুসটা যেন ফেটে যাবে মরণ খাটুনিতে। ও ডান পায়ে বলটা সেট করে শরীরের পুরো ভর দিয়ে একটা বুলেট শট মারলো। বলটা সোজা গিয়ে নেটের ছেঁড়া অংশ গলে বাউন্ডারির বাইরে চলে গেল। সমুদ্র আর পারল না। ও দুই হাঁটুর ওপর হাত দিয়ে মাঝ মাঠেই ঝুঁকে পড়ল। ওর মুখ দিয়ে লালা ঝরছে, বুকটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। একবেলা মুড়ি খেয়ে এত বড় শট মারার ক্ষমতা ওর শরীরে আর অবশিষ্ট ছিল না। ও মাটিতে বসে পড়ার উপক্রম করতেই একটা ভারী গলার আওয়াজ ওর কানে এলো। শটটায় জোর আছে, কিন্তু ব্যালেন্সটা একদম জঘন্য। বাঁপাটা মাটি থেকে বড্ড বেশি ওপরে উঠে যাচ্ছে। ভালো ডিফেন্ডার থাকলে তো ওই অবস্থায় স্লাইডিং ট্যাকেল করে পাটা ভেঙে আর হাতে ধরিয়ে দিত, বুঝলে? সমুদ্র চমকে উঠে মুখ তুলল। মাঠের ধারের একটা ভাঙা সিমেন্টের বেঞ্চের আড়াল থেকে একজন মানুষ আস্তে আস্তে ওর দিকে হেঁটে আসছিলেন। মাথায় একটা ইন্ডাস্ট্রিয়াল কমলা টুপি, পায়ে জুতোর বদলে সেফটি বুট, যেটি কালচিটেতে ভর্তি। পোশাক জীর্ণ, মাথায় কাঁচা পাকা চুল, মুখটা রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। কিন্তু ওর চোখ দুটো এক অদ্ভুত তীক্ষ্ণ, যেন বাজ পাখির মতো সমুদ্রের প্রতিটা মুভমেন্ট মেপে নিচ্ছিল। সমুদ্র একটু বিরক্ত হলো। ওর এখন নিজেরই অবস্থা খারাপ, তার উপর এই ভোরবেলা এই লোকটা ওকে ফুটবলের জ্ঞান দিচ্ছে। সমুদ্র উঠে দাঁড়িয়ে রুক্ষ গলায় বলল, আপনাকে তো আগে এই মাঠে দেখিনি। কে আপনি? লাইনে গিয়ে নিজের ডিউটি করুন না। এখানে কি কাজ আপনার? এই যে রেল অ্যাক্সিডেন্টগুলো হয় সেটা তো তাহলে আপনাদের জন্যই দেখছি, হ্যাঁ? আর ফুটবলের কি বোঝেন আপনি যে জ্ঞান দিচ্ছেন? লোকটি সমুদ্রের এই অহংকার আর রাগ দেখে বিন্দুমাত্র রেগে গেলেন না। ওনার ঠোঁটের কোণে একটা শুকনো হাসি দেখা গেল। বুটটা খুলে উনি সোজা সমুদ্রের দিকে এগিয়ে এসে মাটিতে পড়ে থাকা বলটা নিজের ডান পায়ের পাতায় নিলেন। কোনো রকম অ্যাটেনশন ছাড়াই স্রেফ বুড়ো আঙুলের এক আলতো টোকায় বলটাকে উনি নিজের হাঁটুর ওপর তুললেন। তারপর মাথা দিয়ে দুবার জাগলিং করে বলটা ব্যাক হিলে সমুদ্রের দিকে পাস বাড়িয়ে দিলেন। পুরো মুভমেন্টে এত মসৃণ আর নিখুঁত ছিল যে সমুদ্র হাঁ করে তাকিয়ে রইল। আমার নাম শুভাশিস রায়। লোকটি খুব শান্ত গলায় বললেন, আজ থেকে 20 বছর আগে ময়দানের বড় বড় ক্লাবের ডিফেন্ডাররা আমার নাম শুনলে হাফ টাইমে বমি করত। তারপর সিস্টেমের নোংরা বাবুদের জুতো চাটতে পারিনি বলে আজ এই লেবারগিরি করে খেতে হচ্ছে। তা তোমার নাম কি হে অহংকারী ছোকরা? পায়ে তো দেখছি দামি বুট গলিয়েছ, এদিকে পেটে তো একটা দানাও পড়েনি বলে মনে হচ্ছে। একটা শট মেরেই যেভাবে হাঁপাচ্ছ, তাতে প্রপার ম্যাচ হলে তো 15 মিনিটই স্ট্রেচারে করে একদম মাঠের বাইরে চলে যাবে। শুভাশিস রায় নামটা শুনতেই সমুদ্রের মাথার ভেতর একটা স্মৃতি ঝিলিক দিয়ে উঠল। ওর মনে পড়ল ওর কলেজের স্পোর্টস স্যারের ঘরে একটা পুরনো খবরের কাগজের কাটিং ফ্রেম করা ছিল, যেখানে লেখা ছিল বাংলার হারিয়ে যাওয়া ট্র্যাজিক হিরো শুভাশিস রায়, যিনি এক সিজনে রেকর্ড গোল করার পরও এক প্রভাবশালী কর্মকর্তার সাথে ঝামেলা করায় রাতারাতি ময়দান থেকে ভ্যানিশ হয়ে গিয়েছিলেন। সমুদ্রের ভেতরে সেই রাগ আর অহংকারটা এক লহমায় ধুলোয় মিশে গেল। ওর সামনে দাঁড়িয়ে থাকা এই জীর্ণ মানুষটার দিকে এক অদ্ভুত সমীহের চোখে তাকালো। আমার নাম সমুদ্রগুপ্ত। সমুদ্র মাথা নিচু করে বলল, আমি একটা বড় ক্লাবের ট্রায়ালে সিলেক্ট হয়েছিলাম, কিন্তু ওরা আমাকে স্ট্রাইকার পজিশন থেকে সরিয়ে জোর করে গোলকিপার করতে চায়। আমি প্রতিবাদ করায় আমাকে মাঠ থেকে বের করে দিয়েছে। বাবাও ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। শুভাশিসবাবু সমুদ্রের দিকে কয়েক সেকেন্ড এক দৃষ্টে তাকিয়ে রইলেন। ওনার সেই বাজ পাখির মতো চোখ দুটো, সমুদ্রের চওড়া কাঁধ, ওর লম্বা পা আর ওর চোখের ভেতরে সেই ধিকি ধিকি জ্বলতে থাকা রাগটাকে একদম ভেতর পর্যন্ত পড়ে নিলেন। একজন জেনুইন স্ট্রাইকারের যে খিদে আর জেদ থাকে তা শুভাশিসবাবুর চিনতে এক মুহূর্ত ভুল হলো না। ওনার মনে হলো 20 বছর পর ওনার নিজের ফেলে আসা অতীতটাই যেন এই ছোকরার রূপ ধরে ওনার সামনে এসে দাঁড়িয়েছে। প্রদীপ চক্রবর্তী তো?
ওই চশমা পরা চামচাটা এখনো সিলেকশন কমিটিতে আছে বুঝি? সুভাষিসবাবু একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন। ওদের ওই নোংরা রাজনীতি কোনোদিনও বদলাবে না, বুঝলে? ওরা আসলে হিরে চেনে না, ওরা চেনে শুধু টাকার তাড়া আর মন্ত্রীর সুপারিশ। সুভাষিসবাবু এগিয়ে এসে সমুদ্রের কাঁধে একটা ভারী হাত রাখলেন। ওনার হাতের তালুটা খাটনির কারণে পাথরের মতো শক্ত হয়ে গেছে। ওনার হাতের সেই ছোঁয়ায় সমুদ্রের শরীরে যেন একটা নতুন কারেন্ট বয়ে গেল। পেটে খিদে নিয়ে এই জীর্ণ শরীরে গোলকিপারদের বুকে ভয় ধরানো যায় না সমুদ্র। সুভাষিসবাবু খুব গম্ভীর গলায় বললেন, ফুটবল খেলতে গেলে শরীরের রক্তে আগুন লাগাতে হয়, আর সেই আগুনের জন্য পেটে জেনুইন খোরাক লাগে। আমার সাথে আসবি? আমার ওই রেল লাইনের ধারের একটা কোয়ার্টারে মাথা গোজার জন্য একটা ভাঙা ছাদ আছে। আর কিছু না হোক, তোকে তৈরি করার মতো ক্ষমতা এই বুড়ো হাড়ে এখনো আছে। যাবি আমার সাথে? বল না, যাবি আমার সাথে? সমুদ্র সুভাষিস রায়ের চোখের দিকে তাকালো। সেই চোখে ছিল এক হার না মানা লড়াকুর শেষ লড়াইয়ের আহ্বান। সমুদ্রর মনে হলো এই ভোরটা ওর জীবনে স্রেফ একটা নতুন দিন নিয়ে আসেনি, নিয়ে এসেছে এক নতুন জীবনের রাস্তা। ওর পাশে এখন আর শুধু মেঘলার বিশ্বাস নেই, ওর সাথে জুড়তে চলেছে ময়দানের এক জ্যান্ত কিংবদন্তির জেদ। সমুদ্র কোনো দ্বিধা না করে মাথা নাড়ল। ও মাঠের কোণা থেকে ওর ছেঁড়া ব্যাগটা তুলে নিল। রেল লাইনের ধারের কোয়ার্টারটা আসলে একটা ভাঙা একচিলতে ঘর, যার চালটা অ্যাসবেস্টারের আর দেওয়ালের চুনকামি খসে লাল ইট বেরিয়ে পড়েছে। দিন রাত পাশ দিয়ে লোকাল ট্রেনের চাকার খটখট শব্দ আর ইঞ্জিনের তীব্র হুইসেল চলে। প্রথম সমুদ্রের রাতে ঘুমই আসতো না। ট্রেনের ঝাঁকুনিতে ঘরের ভাঙা জানলার কাজগুলো অনবরত কাঁপত। কিন্তু ওই ভাঙা আস্তানাটাই এখন সমুদ্রের নতুন স্টেডিয়াম। সুভাষিসবাবু ট্রেনিংয়ের কোনো বাধা ধরার সময় ছিল না। ওনার ঘড়ি চলতো ভোরের আকাশের আলোর রং দেখে আর লাইনের কাজের সময় অনুসারে। কোনো আধুনিক জিম বা দামি ইকুইপমেন্ট নেই। ঘরের কোণে রাখা দুটো বড় মাটির বস্তা, যার ভেতর বাজারের ভিজে বালি ঠাসা, আর সিলিং থেকে ঝোলানো একটা মোটা পাটের দড়ি, এই ছিল সমুদ্রের ফিটনেস গিয়ার। একজন স্ট্রাইকারের সবচেয়ে বড় অস্ত্র কি জানিস সমুদ্র? থাই আর কাফ মাসেলের চোর। ডিফেন্ডাররা যখন পেছন থেকে ধাক্কা মারবে, তখন তোর পা যদি মাটি কামড়ে ধরে থাকতে না পারে, তাহলে তুই এক নিমিষেই ছিটকে যাবি। সুভাষিসবাবু ভোর 4:30 সমুদ্রকে ঘুম থেকে তুলে ঘরের পেছনের আম গাছটা দেখিয়ে বলতেন, আম গাছের ওই মোটা ডালটা ধরে ঝোল, 20 বার পুল আপ কর, আর তারপর ওই বালির বস্তা দুটো পিঠে বেঁধে মাঠের চারধারে 10 পাক স্প্রিন্ট দিবি, বুঝেছিস? আর হ্যাঁ, পা যেন না কাঁপে। শুরুটা ছিল নরক যন্ত্রণার মতো। সমুদ্র তো কোনো লোহার মানুষ নয়। প্রথম 3-4 দিনেই ওর সারা শরীরের পেশিতে এমন ল্যাকটিক অ্যাসিড জমে গেল যে ওর সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। বিছানা থেকে উঠতে গেলে মনে হতো পিঠের শিরদাঁড়াটা কেউ মোটকে দিচ্ছে। তার উপর বাজারের ওই ডাস্ট আর নোংরা ওড়ানো শক্ত কাদার মাঠে ভোর থেকে কড়া রোদের দুপুর পর্যন্ত অনবরত বল ড্রিবল করা, সুভাষিসবাবুর ছুড়ে দেওয়া উইংয়ের ক্রসগুলোকে ঠিকঠাক টাইমিংয়ে হেড করা, এইসব করতে করতে সমুদ্র জিভ বেরিয়ে আসত। খিদের জ্বালাটা ছিল সবচেয়ে মারাত্মক। দুপুরের দিকে যখন মেসের সেই মুড়ি বাতাসার অভ্যেস ভেঙে শরীরে চড়া খাটুনির পর পেটের নাড়িবুড়ি হজম হওয়ার উপক্রম হতো, সমুদ্রের মাথা গরম হয়ে যেত। যতই হোক, ও তো পারফেক্ট কোনো সাধু নয়, ও তো রক্ত মাংসের এক ছটফটে তরুণ। একদিন দুপুরে প্র্যাকটিস শেষে সমুদ্র ঘরে ফিরে এসে আর সহ্য করতে পারল না। টেবিলের উপর অ্যালুমিনিয়ামের থালায় রাখা শুধু এক গাদা সেদ্ধ আলু আর সামান্য ভাত দেখে ও রাগে থালাটা ঠক করে সরিয়ে দিল। এই খেয়ে 90 মিনিট ফুটবল খেলা যায় না স্যার। আমার শরীরে কোনো জোর পাচ্ছি না, পায়ে বল এলে শট মারার ক্ষমতা থাকছে না। এর থেকে তো আমার বাবার ওই কাপড়ের দোকানের গতিই ভালো ছিল, অন্তত দুবেলা মাছ ভাত তো জুটত। সমুদ্র ক্ষোভে ক্লান্তিতে দেওয়ালের দিকে মুখ করে বসে পড়ল।
ওর গলার সুরে এক তীব্র হতাশা আর খিটখিটে মেজাজ প্রকাশ পাচ্ছিল। শুভাশিসবাবু কোনো চেঁচামেচি করলেন না। ওনার রোদে পোড়া তামাটে মুখে কোনো রাগের রেখাও ফুটল না। ও নিজের চটের নোংরা ব্যাগটা থেকে একটা ছোট পলিথিনের প্যাকেট বের করলেন। ভেতরে 2টো ডিম আর 2টো পাকা কলা। ও সেগুলো খুব সাবধানে সমুদ্রর ভাতের থালার পাশে নামিয়ে রাখলেন। ওনার হাত দুটো তখন অবিরাম স্প্যানার ঘোরানোর কারণে কাঁপছিল। আরে হাঁ করে দেখছিস কি? খেয়ে নে খেয়ে নে। আজ অনেকগুলো এক্সট্রা কাজ করলাম। লাইনের যে অবস্থা, উপরে বাবুরা 2 টাকা উপরে দিয়েছে। এই ডিম 2 তোকে পুরো 90 মিনিট দৌড় করাবে। খেয়ে নে খেয়ে নে। শুভাশিসবাবু শান্ত গলায় বললেন। সমুদ্র ওনার দিকে তাকিয়ে বলল, আর আপনার থালা কই? আপনি খাবেন না? আমি সকালে ওই বাজারের দোকানে চা বিস্কুট খেয়েছি। আমার এই বুড়ো শরীরে এখন আর বেশি খেসারত লাগে না রে। আরে তুই হলি কি প্লেয়ার, আর প্লেয়ারের পেটটা হলো কি গাড়ির ইঞ্জিন। ইঞ্জিনে তেল না দিলে কি গাড়ি চলবে রে? হ্যাঁ। শুভাশিসবাবু একটা হালকা হেসে ঘর থেকে বেরিয়ে গিয়ে বারান্দার কলতলায় বসলেন। বিকেলের দিকে সমুদ্র যখন জল খাওয়ার জন্য বারান্দার দিকে যাচ্ছিল, তখনও জানলার ফাঁক দিয়ে দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। শুভাশিসবাবু বারান্দার কোণায় বসে ছাতু নিয়ে একটা মাটির কুঁজো থেকে জল ঢেলে গুলে খেয়ে নিলেন। তারপর একটা গামছা নিয়ে পেটে শক্ত করে বেঁধে ওখানেই চ্যাটাইয়ের ওপর শুয়ে পড়লেন। ওর থালায় কোনো ভাত ছিল না। দুপুরের সেই ভাতের শেষ দানাটুকু সমুদ্রের পাতেই ঢেলে দিয়েছিলেন। নিজের স্রেফ ছাতু খেয়ে পেটে গামছা বেঁধে খিদের জ্বালাটা চেপে রাখছেন এই মানুষটা। সমুদ্রের বুকের ভেতরটা যেন এক মুহূর্ত কুঁকড়ে গেল। ওর নিজের মেজাজ হারানো এই সামান্য আলু ভাতের জন্য বিরক্তি প্রকাশ করাটা ওর নিজের চোখেই বড্ড অপরাধীর মতো লাগলো তখন। যে মানুষটা নিজের অতীতকে ওর মাধ্যমে ফিরে পাওয়ার জন্য, ওকে একটা জেনুইন প্লেয়ার বানানোর জন্য নিজে না খেয়ে দিন কাটাচ্ছেন, ওনার সামনে সমুদ্রের এই ছোটোখাটো রাগগুলো কতটা সস্তা। সমুদ্র ঘরের ভেতর ফিরে এসে সেই ডিম আর কলাটা ওর মুখের ভেতর পুরল। প্রতিটা কামড় ওর গলায় আটকে যাচ্ছিল। ওর চোখ দিয়ে 2টো জলের ফোঁটা ভাতের উপর গিয়ে পড়ল। ওর ডান হাতের মুঠোটা শক্ত হয়ে এলো তখন। পরদিন ভোরবেলা শুভাশিসবাবুকে আর ডাকতে হলো না। 4:30 বাজার আগেই সমুদ্র নিজের হলুদ কালো বুটজোড়া পায়ে গলিয়ে মাঠের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিল। শুভাশিসবাবু যখন মাঠে এলেন, সমুদ্র ওর দিকে তাকিয়ে শুধু বলল, আজকে স্প্রিন্ট কটা দিতে হবে বলুন স্যার? 10টা নাকি 20টা? শুভাশিসবাবু সমুদ্র চোখের দিকে তাকালেন। ওনার সেই শান্ত বাজ পাখির মতো চোখ দুটো সমুদ্রের ভেতরের এই পরিবর্তনটা 1 সেকেন্ডে ধরে নিল। ওনার ঠোঁটের কোণে সেই চেনা তৃপ্তির হাসি ফুটে উঠেছে। ওনার মনে হলো হিরেটা এবার আস্তে আস্তে চকচকে হচ্ছে। আজকে আর স্প্রিন্ট নয় সমুদ্র, আজ তোকে শেখাবো কিভাবে ডিফেন্ডারের চোখের পাতা পড়ার আগেই ওর বডি ল্যাঙ্গুয়েজ পড়ে নিয়ে উল্টো দিকে বলটা পুশ করতে হয়। প্রদীপ চক্রবর্তীর ডিফেন্সকে যদি ভাঙতে হয়, তবে শুধু পায়ের জোরে হবে না, মাথার চাতুরিটাও লাগবে, বুঝেছিস? শুরু হলো আবার এক নতুন রাউন্ডের অমানসিক খাটুনি। কাদার উপর বল নিয়ে অনবরত জিগজ্যাগ দৌড়ানো, শুভাশিসবাবুর ছুঁড়ে দেওয়া ভারী মাটির বলগুলোকে বুক দিয়ে রিসিভ করে মাটিতে নামানো। সমুদ্র নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে খাটতে শুরু করলো। ওর পায়ে এখন আর কোনো ক্লান্তি নেই। পেটের খিদেটা এখন ওর পায়ে শটের জোরে গিয়ে আছাড় খাচ্ছে। রেল লাইনের ধারে সেই অ্যাসবেস্টার ঘরে যখন দুপুরের রোদটা তপ্ত লোহার মতো এসে পড়ছে, তখন সমুদ্র আর শুভাশিসবাবু একটা ছেঁড়া মাদুরে বসে ময়দানের একটা পুরনো খবরের কাগজ খুঁটিয়ে পড়ছিলেন। খবরের কাগজের ভেতরের পাতায় একটা ছোট বিজ্ঞাপন কোণার দিকে ছাপা হয়েছিল। রাজ্য স্তরের একটা নতুন টুর্নামেন্ট হতে চলেছে। কলকাতার বেশ কয়েকটি ক্লাব অংশগ্রহণ করতে চলেছে। এই টুর্নামেন্টের বিশেষত্ব হলো ক্লাবগুলো তাদের সিনিয়র প্লেয়ারদের নামাবে না, বদলে কিছু নতুন উদীয়মান তরুণদের নিয়ে দল গঠন করবে এবং পরবর্তীকালে মাঠের পারফরমেন্স দেখে তাদের সরাসরি সিনিয়র দলের অন্তর্ভুক্ত করা হবে। তার জন্য একটি ওপেন ট্রায়ালের আয়োজন করা হচ্ছে। কোনো বড় ক্লাবের ছাতা বা মন্ত্রীদের সুপারিশের চিঠি লাগবে না।
যে কেউ সরাসরি ওপেন ট্রায়ালে এসে নিজের নাম নথিভুক্ত করতে পারবে। বিজ্ঞাপনটা থেকে চোখ তুলে সুভাষিসবাবু সমুদ্রের দিকে তাকালেন। ওর চোখ দুটো তখন এক অদ্ভুত তীব্রতায় জ্বলছে। ও সমুদ্রের কাঁধে ওর সেই শক্ত পাথরের মতো হাতটা রেখে বললেন, এইটাই তো শেষ সুযোগ সমুদ্র। প্রদীপ চক্রবর্তীর ওই নোংরা রাজনীতির দেওয়ালে লাথি মেরে বাইরে বেরোনোর এই একটাই রাস্তা। এই ট্রায়ালে যদি তুই নিজেকে প্রমাণ করতে পারিস, তবে ময়দানের কোনো বাপের ক্ষমতা নেই তোকে আটকে রাখার। সমুদ্র কোনো কথা বলেনি। ও শুধু সেই হলুদ কালো বুটজোড়ার দিকে তাকিয়ে নিজের মনেই এক শক্ত প্রতিজ্ঞা করেছিল। এরই মধ্যে মেঘলাও দু একবার গোপনে এসে সমুদ্রের খোঁজ নিয়ে গিয়েছিল। সমুদ্রের ওই শুকনো মুখ আর খাটুনির চোটে তামাটে হয়ে যাওয়া শরীরটা দেখে মেঘলার চোখে জল এসে গিয়েছিল। কিন্তু ও সমুদ্রের সামনে নিজেকে শক্ত রেখেছিল। ও নিজের টিফিনের পয়সা বাঁচিয়ে আনা কিছু ফল আর ছাতুর প্যাকেট সুভাষিসবাবুর হাতে দিয়ে ফিসফিস করে বলেছিল, ওকে একটু দেখে রাখবেন জেঠু, ও কিন্তু বড্ড জেদি। সমুদ্রের এই নতুন জীবনের খবর সমুদ্রের বাড়িতে পৌঁছায়নি ঠিকই, কিন্তু সুরঞ্জনবাবুর ভেতরের সন্দেহ আর রাগটা মেটেনি। ও ভালো করেই জানতো সমুদ্র যদি কোনোভাবে এই শহরে টিকে থাকে, তবে তার পেছনে মেঘলার হাত অবশ্যই আছে। সেদিন কলেজের গেটের সামনে তখন ভর দুপুর। মেঘলা ক্লাস শেষ করে মাত্র লাইব্রেরি থেকে বেরোচ্ছিল। এমন সময় ও দেখল সুরঞ্জনবাবু ওর কাপড়ের দোকানে সেই চেনা ফতুয়া আর ধুতি পরে কলেজের মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছেন। ওর চোখ দুটো রাগে লাল, আর চশমার কাছের আড়ালে এক তীব্র আক্রোশ। মেঘলাকে দেখেই উনি হন হন করে এগিয়ে এলেন এবং মাঝ রাস্তায় সবার সামনে ওর পথ আটকে দাঁড়ালেন। সমুদ্র কোথায় আছে মেঘলা? পরিষ্কার করে বলো আমাকে। সুরঞ্জনবাবু মাঝ রাস্তায় দাঁড়িয়ে চড়া গলায় চেঁচিয়ে উঠলেন। আশেপাশের কলেজের ছেলেমেয়েরা থমকে দাঁড়িয়ে ওনাদের দিকে তাকাতে শুরু করলো। মেঘলা একটুও না ঘাবড়ে নিজের ব্যাগটা শক্ত করে ধরে শান্ত গলায় বলল, আমি জানি না জেঠামশাই, সমুদ্র বাড়ি ছাড়ার পর থেকে আমার সাথে ওর কোনো যোগাযোগ নেই। আমাকে মিথ্যে কথা শেখাতে এসো না। আমি সুরঞ্জন গুপ্ত, দুনিয়ার অনেক ঘাট চিনে এখানে এসেছি। সুরঞ্জনবাবু এবার মেঘলার খুব কাছে এগিয়ে এসে আঙুল উঁচিয়ে প্রায় শাসনের গলায় বললেন, আমার ছেলেটা পড়াশোনা ছেড়ে ওই লাট সাহেবের মতো ফুটবলের পেছনে ছুটে নিজের জীবনটা শেষ করলো শুধু তোমার এই আধিক্যতার জন্য। তুমি ওর মাথাটা ছিঁড়িয়ে খেয়েছো, ওই দামি জুতো কিনে দিয়ে ওকে ঘর ছাড়া করেছো। ভালোই বলছি, ওর ঠিকানাটা আমাকে দাও, নাহলে আমি আজই তোমার বাবার অফিসে গিয়ে এই নোংরামি নিয়ে নালিশ করে আসবো। একটা ভদ্র ঘরের মেয়ে মাঝরাতে স্টেশনে গিয়ে পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করে, হ্যাঁ? এটা তোমার বাবা জানলে ওনার সম্মান থাকবে তো? সবার সামনে এমন একটা কুৎসিত আর নোংরা অপবাদ শুনে মেঘলার ফর্সা মুখটা এক মুহূর্তের জন্য অপমানে নীল হয়ে গেল। ওর চারপাশের চেনা সহপাঠীরা ফিসফিস করে কথা বলতে শুরু করেছে, কিন্তু মেঘলা সুরঞ্জনবাবুর এই চড়া গলার সামনে মাথা নিচু করল না। ও ওনার চোখের দিকে সোজা তাকিয়ে খুব শক্ত, নিচু অথচ ধারালো গলায় বলল, আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন জ্যাঠামশাই। আমার বাবার অফিসে গিয়ে নালিশ করতে চাইলে এখনই যান, আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি। কিন্তু একটা কথা আপনি কান খুলে শুনে রাখুন, সমুদ্র কোথায় আছে আমি জানি না, আর জানলেও আপনার মতো একজন মানুষকে আমি ওর ঠিকানা কোনো দিনও বলবো না। যে বাবা নিজের ছেলের স্বপ্নকে ডাস্টবিনে ফেলার কথা বলে, ওর কাছে সমুদ্র ফিরে যাওয়ার কোনো দরকার নেই। ও নিজের লড়াই একাই লড়ছে। মেঘলা আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে সুরঞ্জনবাবুকে মাঝ রাস্তায় ওভাবেই স্তব্ধ করে রেখে হনহন করে হেঁটে কলেজের বাইরে চলে গেল। ওর চোখে তখন জল ছিল না, ছিল এক চরম অপমানের পর জেগে ওঠা এক অদম্য জেদ। বিকেলের দিকে মেঘলা যখন সুভাষিসবাবুর কোয়ার্টারে এসে সমুদ্রকে না পেয়ে ওনাকে পুরো ঘটনাটা বলে তাড়াতাড়ি চলে গেল, তখন সমুদ্র মাঠ থেকে ট্রেনিং সেরে মাত্র ফিরছিল। ঘরের দরজায় দাঁড়িয়ে সুভাষিসবাবুর মুখ থেকে প্রতিটা কথা শোনার পর সমুদ্রর মাথার ভেতর যেন একটা জীবন্ত আগ্নেয়গিরি ফেটে পড়ল। ওর হাত দুটো রাগে কাঁপতে শুরু করলো, চোখের মণি দুটো যেন রক্তবর্ণ হয়ে উঠেছে। ওর নিজের বাবা ওর জন্য একটা মেয়েকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে এভাবে সবার সামনে চরিত্র নিয়ে নোংরা কথা বলতে পারলো?
যে মেঘলা ওর জন্য নিজের সব কিছু বাজি রেখে আজ ওর জন্য লড়ছে, সেই মেয়েকে আজ ওর নিজের পরিবারের মানুষের কাছ থেকে এই চরম অপমান সহ্য করতে হলো। সমুদ্র, রাগটাকে নিজের মাথায় চড়তে দিস না, এই রাগটাকে পায়ের ডগায় নিয়ে আয়। সুভাষিসবাবু সমুদ্রের কাঁধটা শক্ত করে ধরে বললেন, কালই সেই ওপেন ট্রায়াল সমুদ্র। ওই মাঠে গিয়ে প্রতিপক্ষকে দেখা যে সমুদ্রগুপ্তকে অপমান করার খেসারত কতটা চড়া হতে পারে। পরদিন সকাল ময়দানের ওপেন ট্রায়ালের মাঠটা তখন লোকে লোকারণ্য। প্রায় 100 ছেলে এসেছে ট্রায়াল দিতে। এসেছে কলকাতার বেশ কয়েকটি মাঝারি ও বড় ক্লাবের কর্তারা। মাঠের ধারের ভিআইপি বক্সে বসে আছেন সিলেকশন কমিটির মেম্বাররা, আর ওনাদের মাঝে সাউথ কলকাতা অ্যাথলেটিকের প্রতিনিধি রূপে বসে আছেন প্রদীপ চক্রবর্তী। ওর মুখে সেই চিরন্তন অহংকারী হাসি। সমুদ্র যখন ওর সেই হলুদ কালো বুটজোড়া পায়ে গলিয়ে মাঠে নামলো, প্রদীপবাবু ওকে দেখেও না দেখার ভান করে এক সহকারীর সাথে হাসাহাসি করতে লাগলেন, যেন সমুদ্র নামের এই ছেলেটা ওর কাছে স্রেফ একটা ছায়া। কিন্তু সমুদ্রের মাথায় তখন কোনো ফুটবলের স্ট্র্যাটেজি কাজ করছিল না। ওর কানের ভেতর অনবরত বাজছিল মেঘলাকে বলা বাবার সেই নোংরা অপবাদের শব্দগুলো। ম্যাচ শুরু হতেই সমুদ্র যেন এক হিংস্র পশুর মতো মাঠের ওপর ঝাঁপিয়ে পড়ল। ওর সেই পুরনো চিতার গতিটা আজ যেন ঝড়ে রূপান্তরিত হয়েছিল। মাঝমাঠ থেকে একটা বল আসতেই সমুদ্র ওর চওড়া কাঁধ দিয়ে প্রতিপক্ষের একজন বিশাল চেহারার ডিফেন্ডারকে সেফ ধাক্কা মেরে ছিটকে দিল। ডিফেন্ডারটি মাটিতে আছাড় খেয়ে পড়ার আগেই সমুদ্র বলটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল। ওর সামনে তখন একের পর এক বাধা আসছিল, কিন্তু সমুদ্র আজ কোনো পাস বাড়াচ্ছিল না। ও একাই বল নিয়ে প্রতিপক্ষের ডিফেন্স লাইনটাকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে সামনের দিকে এগোতে লাগলো। আরে আটকা আটকা ওকে, আরে স্লাইডিং কর। প্রতিপক্ষের কোচ মাঠের বাইরে থেকে চিৎকার করছিলেন। দুজন ডিফেন্ডার একসাথে সমুদ্রকে আটকানোর জন্য ওর পায়ের দিকে ক্র্যাশ ট্যাকেল করতে এলো। সাধারণ কোনো প্লেয়ার হলে সেখানে নিজের পা বাঁচানোর জন্য বল ছেড়ে দিত, কিন্তু সমুদ্রের মাথায় তখন আগুন জ্বলছে। ও নিজের গতি বিন্দু মাত্র না কমিয়ে স্রেফ একটা বড় লাফ দিয়ে দুজনের ট্যাকেল এড়িয়ে বক্সে ঢুকে পড়ল। ওর সামনে এখন শুধু গোলকিপার আর গোল পোস্ট। সমুদ্র ওর ডান পাটা পিছনে টানল। ওর শরীরের সমস্ত রাগ, মেঘলার অপমানের যন্ত্রণা আর সুভাষিসবাবুর না খেয়ে থাকার প্রতিটা দিনের খেসারত যেন ওর এই ডান পায়ের বুটের ডগায় এসে জমা হলো। ও বলটার উপর এক মারণ কামড়ের মতো বুলেট শট মারল। বলের ওপর বুটের আঘাতের শব্দটা মাঠের চারধারে বোমার মতো ফাটল। বলটা বাতাসের বুক চিরে এত তীব্র গতিতে গোলপোস্টের ডান কোণের নেটের উপর গিয়ে আছাড় খেলো যে নেটের জং ধরা দড়িগুলো তরতর করে ছিঁড়ে গেল। গোলকিপার পজিশন থেকে নড়ার সুযোগটুকুও পায়নি। ও স্রেফ স্তম্ভিত হয়ে বলটার দিকে তাকিয়ে রয়ে গেল। মাঠের চারধারে থাকা কয়েকশো দর্শক 1 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর পুরো মাঠ করতালিতে ফেটে পড়ল। ভিআইপি বক্সে বসে থাকা প্রদীপ চক্রবর্তীর ঠোঁটের কোণের দামি চুরুটটা ওর অজান্তেই হাত থেকে নিচে পড়ে গেল। ওর ফর্সা মুখটা এক লহমায় ফ্যাকাশে হয়ে গেল। অন্যান্য ক্লাবের সিলেকশন কমিটির মেম্বাররা অলরেডি সমুদ্রের নামের পাশে ডবল টিক মেরে দিয়েছেন। প্রতিটি ক্লাবই আজ সমুদ্রকে দলে নেওয়ার জন্য ঝাঁপাবে, শুধুমাত্র সাউথ কলকাতা অ্যাথলেটিক বাদ দিয়ে। প্রদীপবাবু নিজের অহংকে দমন করতে পারলেন না। এই ছেলেকে দল থেকে বাদ দেওয়া বা পজিশন চেঞ্জ করার ক্ষমতা আজ এই মাঠের কোনো কর্মকর্তার নেই। সাউথ কলকাতা অ্যাথলেটিকের চিরপ্রতিদ্বন্দ্বী নর্থ কলকাতা ইউনাইটেড একরকম প্রায় নিলাম করেই সমুদ্রকে নিজেদের দলে নিল। সাম্প্রতিককালের সবথেকে দামি তরুণ খেলোয়াড় হিসেবে ময়দানে আবির্ভূত হলেন সমুদ্রগুপ্ত। সমুদ্র গোল করার পর কোনো সেলিব্রেশন করলো না। ও স্রেফ মাঠের মাঝখানে দাঁড়িয়ে লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছিল। ওর কপাল থেকে ঘাম ঝরে মাটির ধুলোয় মিশে যাচ্ছিল। ও দূর থেকে ভিআইপি বক্সের দিকে তাকালো এবং প্রদীপ চক্রবর্তীর চোখের দিকে সোজা চোখ রাখল। ওর সেই শান্ত অথচ জ্বলন্ত চোখ দুটো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল রাজনীতির দিন এবার শেষ। ময়দানে এবার শুধু সমুদ্রগুপ্তর রাজত্ব চলবে। ও মেইন টিমের প্রধান স্ট্রাইকার হিসেবে নিজের পজিশনটা আজ কারো দয়া ছাড়া স্রেফ নিজের পায়ের জোরে ছিনিয়ে নিল।
ওই সিলেকশনের পর সমুদ্রের প্রথম টুর্নামেন্ট। যুবা ভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি আজ লোকে লোকারণ্য। মাঠের চারধারে ড্রামের আওয়াজ আর চিৎকারে কান পাতা দায়। আজ ফাইনাল ম্যাচ। একপাশে ময়দানের সেই নামকরা বড় ক্লাব সাউথ কলকাতা অ্যাথলেটিক, যাদের পেছনে আছে অগাধ টাকা, ক্ষমতা আর কুখ্যাত কোচ প্রদীপ চক্রবর্তীর চাণক্য বুদ্ধি। আর অন্য পাশে টুর্নামেন্টের কালো ঘোড়া সাউথ কলকাতা অ্যাথলেটিকের চির প্রতিদ্বন্দ্বী নর্থ কলকাতা ইউনাইটেড, যারা ময়দানে নিজেদের পুরনো গৌরব পুনরুদ্ধারের জন্য ক্লাবকে নতুন করে ঢেলে সাজাচ্ছে। ক্লাবের প্রতিটি ডিপার্টমেন্টের নতুন করে স্ট্রাকচার তৈরি করেছে, অনেক নতুন তরুণদেরকে নিয়ে গঠন করেছে নতুন দল। আর তাদের নতুন পোস্টার বয় জার্সি নাম্বার 9 সমুদ্রগুপ্ত, যে ইতিমধ্যেই এই টুর্নামেন্টের টপ স্কোরার। গ্যালারির ভিড়ের এক কোণে একটা সাধারণ টিকিট কেটে বসে আছে মেঘলা। ওর চোখ দুটো অনবরত মাঠের মাঝখানে 9 নম্বর জার্সি পরা সমুদ্রকে খুঁজছে। আর ঠিক সেই গ্যালারিরই একদম পেছনের সারিতে চাদরে মুখটা অর্ধেক ঢেকে লুকিয়ে বসে আছেন সুরঞ্জন গুপ্ত। কাপড়ের দোকানের গদি ছেড়ে তিনি আজ এখানে কেন এসেছেন তা ওর নিজের বিবেকও হয়তো ভালো করে জানে না। খেলা শুরু হতেই মাঠের পরিবেশ অন্য রূপ নিল। প্রদীপ চক্রবর্তীর টিম প্রথমার্ধের শুরু থেকেই নোংরা ফাউল করা শুরু করলো। সমুদ্র যখনই বল নিয়ে এগোতে যাচ্ছে, প্রতিপক্ষের 2 ডিফেন্ডার ওকে স্যান্ডউইচ করে মাটিতে আছাড় মারছে। রেফারিও প্রদীপবাবুদের রাজনৈতিক ক্ষমতার কাছে বিক্রি হয়ে অন্ধ সেজে বসে আছেন। নর্থ কলকাতার ন্যায্য ফাউলগুলো এড়িয়ে গিয়ে উল্টে ওদের ওপরেই পেনাল্টি চাপিয়ে দেওয়া হলো। প্রথমার্ধের 45 মিনিট যখন শেষ হলো, নর্থ কলকাতা অলরেডি 0-2 গোলে পিছিয়ে পড়েছে। সমুদ্র যখন টানেল দিয়ে ড্রেসিং রুমের দিকে ফিরছে, ওর ডান পায়ের মোজাটা ছিঁড়ে রক্ত বেরোচ্ছে, সারা গায়ে কাদার নোংরা দাগ। ওর মুখটা রাগে আর যন্ত্রণায় থমথম করছে। ড্রেসিং রুমে সুভাষিসবাবু এক কোণে দাঁড়িয়ে শান্ত মুখে একটা জলের বোতল হাতে এগিয়ে এলেন। ওনার চোখে কোনো ভয় ছিল না। উনি সমুদ্রের পিঠে ওনার সেই পাথরের মতো শক্ত হাতটা রাখলেন। ওরা তোকে মাঝ মাঠে লক করে দিচ্ছে সমুদ্র। প্রদীপ খুব ভালো করেই জানে তুই বল পেলে কি করতে পারিস, তাই রেফারিকে কিনে তোকে মার খাওয়ানো হচ্ছে। সুভাষিসবাবু সমুদ্রের খুব কাছে এসে নিচু অথচ গভীর গলায় বললেন, শোন সমুদ্র, দ্বিতীয়ার্ধে তুই আর মাঝ মাঠে বলের জন্য অপেক্ষা করবি না। তুই নামবি একদম নিচে, উইঙ্গারদের বলবি লং পাস না বাড়িয়ে গ্রাউন্ড পাস খেলতে। তুই ডিফেন্স চিরে সাপের মতো ভেতরে ঢুকবি। রেফারি ফাউল না দিলে না দিক, তুই তোর নিজের খেলাটা খেল। তুই বলটাকে এমন জায়গায় সেট করবি যেখান থেকে রেফারি কেন, ওনাদের 14 পুরুষও গোল আটকাতে পারবে না। যা, 20 বছর আগের আমার ওই অপমানের শেষ পেরেকটা আজ প্রদীপের কফিনে গিয়ে পুঁতে দিয়ায়। যা। দ্বিতীয়ার্ধের বাঁশি বাজলো। গ্যালারিতে তখন সাউথ কলকাতা অ্যাথলেটিকের সমর্থকরা বাজি ফাটাচ্ছে, যেন ওরা ম্যাচ অলরেডি জিতে গেছে। কিন্তু সমুদ্র যখন মাঠে নামলো, ওর চোখ দুটো যেন এক শান্ত হিংস্রতায় স্থির হয়ে গেছে। ওর কানে তখন গ্যালারির কোনো চিৎকার পৌঁছাচ্ছিল না। ওর মনের ভেতর শুধু বাজছিল সুভাষিসবাবুর সেই না খেয়ে থাকা দিনগুলোর কথা আর মেঘলার চোখের সেই অদম্য বিশ্বাস। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই অন্য এক মেজাজে দেখা যাচ্ছে সমুদ্রগুপ্তকে। মাঝ মাঠ থেকে বল কেড়ে নিয়ে ডান উইং দিয়ে একাই ঝড় তুলছেন সমুদ্র। সামনে বিপক্ষ দলের ডিফেন্ডার রনি। ও কি অসাধারণ! সমুদ্র স্রেফ একটা বডি ডজে রনিকে ঘাসের ওপরে বসিয়ে দিলেন। বক্সে ঢোকার মুখেই ডিফেন্ডাররা ওনাকে পেছন থেকে ধাক্কা মারলো। রেফারি কিন্তু বাঁশি বাজাননি, কিন্তু সমুদ্র মাটিতে পড়লেন না। ওর ব্যালেন্স অসাধারণ। পড়ে যেতে যেতে ওর ডান পায়ের বুটের ডগা দিয়ে বলটাকে চিপ করলেন। গোলকিপার ডাইভ দিয়েছেন, কিন্তু বল ওর মাথার ওপর দিয়ে সরাসরি নেটের ভিতরে। গোল! একটা অসাধারণ গোল। সমুদ্রের গোলে ব্যবধান কমিয়ে 1-2 করল নর্থ কলকাতা ইউনাইটেড। গ্যালারির এক কোণে বসা মেঘলা লাফিয়ে উঠে চিৎকার করে উঠল। ওর চশমার কাঁচটা আনন্দে ভিজে উঠেছে। টাচ লাইনের ধারে থাকা প্রদীপ চক্রবর্তীর হাতের জ্বলন্ত চুরুটটা কাঁপতে শুরু করলো। ওর ডিফেন্সের দেওয়ালটা একটা ছেঁড়া কাগজে পরিণত হয়েছে। খেলা যত গড়াচ্ছিল, সমুদ্র যেন রুদ্র মূর্তি ধারণ করছিল। প্রতিপক্ষের ডিফেন্ডাররা ওকে আটকানোর জন্য ওর পায়ে লাথি মারছিল, কিন্তু সমুদ্রের শরীরে আজ কোনো ব্যথা লাগছিল না। ওর পায়ে যেন এক অদৃশ্য চিতার শক্তি ভর করেছে। ম্যাচের বয়স তখন 80 মিনিট।
আবারও বল পেয়েছেন সমুদ্র। এবার মাঠের একদম বাঁ দিক থেকে ওর একক দৌড়। প্রদীপ চক্রবর্তীর দলের 3জন ডিফেন্ডার ওকে বৃত্তের মতো ঘিরে ধরেছে। পাস বাড়ানোর কোনো জায়গা নেই। কিন্তু একই সমুদ্র বলটাকে বাতাসে ভাসিয়ে দিলেন আর নিজের বুক দিয়ে রিসিভ করে মাটিতে ড্রপ খাওয়ার আগেই বাঁ পায়ের এক বিধ্বংসী ভলি। গোলকিপার ডান দিকে ঝাঁপালেন, কিন্তু বল বুলেট গতিতে পোস্টের একদম টপ কর্নার দিয়ে ভিতরে ঢুকে গেল। আবার গোল! সমতা ফেরালো সমুদ্রগুপ্ত। পুরো যুব ভারতী এখন 9 নম্বর জার্সির নামে কাঁপছে। মাঠের ধারের বেঞ্চে দাঁড়িয়ে থাকা শুভাশিস রায়ের চোখ দুটো তখন জলে ভরে গেছে। 20 বছর ধরে ময়দান ওনাকে যে অপমানটা দিয়েছিল, আজ ওর ছাত্র সেই ময়দানের বুকে ওর নামটা সোনার অক্ষরে লিখে দিচ্ছে। ম্যাচের একদম শেষ মিনিট উপস্থিত। রেফারি পকেটে হাত দিয়েছেন বাঁশি বাজানোর জন্য। ম্যাচ হয়তো এক্সট্রা টাইমে যাবে। ঠিক তখনই প্রতিপক্ষের মিডফিল্ডারের পা থেকে বল কেড়ে নিয়ে সমুদ্রের টিমমেট আকাশ একটা মরণ কামড়ের মতো পাস বাড়ালো সমুদ্রের দিকে। সমুদ্র তখন বক্সের ঠিক বাইরে দাঁড়িয়ে, ওর সারা শরীর ঘামে চপচপ করছে। পায়ের ক্ষতের রক্তটা বুটের হলুদ চামড়াকে লাল করে দিয়েছে। ওর সামনে এখন শেষ বাধা। ম্যাচের একেবারে অন্তিম লগ্ন। আকাশ পাস বাড়িয়েছেন সমুদ্রকে। সমুদ্র বলটা রিসিভ করলেন। ওর সামনের ডিফেন্ডার দেওয়াল হয়ে দাঁড়িয়ে। সমুদ্র শট মারার ভান করে বলটা ইনসাইড কাট করলেন। ডিফেন্ডার ধোকা খেয়ে উল্টো দিকে চলে গেলেন। এবার সমুদ্রের সামনে শুধু গোলকিপার প্রদীপ চক্রবর্তী মাঠের বাইরে থেকে চিৎকার করে চলেছেন। সমুদ্র ডান পায়ে বলটা সেট করলেন আর মারলেন ওর জীবনের সেরা মারণ শট। গোল! আবার গোল! পরপর 3টে গোল। হ্যাটট্রিক! সমুদ্রগুপ্তর হ্যাটট্রিক! কি অসাধারণ হ্যাটট্রিক করলো সমুদ্রগুপ্ত। আর এরই সঙ্গে সঙ্গে রেফারির শেষ বাঁশি বেজে গিয়েছে। 3-2 গোলে জিতে চ্যাম্পিয়ন হলো নর্থ কলকাতা ইউনাইটেড। রেফারি শেষ বাঁশি বাজাতেই পুরো মাঠ যেন একটা জীবন্ত আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সমুদ্র টিমের বাকি প্লেয়াররা ওকে কাঁধে তুলে নেওয়ার জন্য ছুটে আসছিল, কিন্তু সমুদ্র এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিলেন। ওর মুখে কোনো রাজকীয় উদযাপনের অহংকার ছিল না, ওর চোখে ছিল এক অদ্ভুত শান্তি। সমুদ্র কোনো দিকে না তাকিয়ে সোজা হেঁটে চলে এলো মাঠের ধারে সেই মরা ঘাসের বেঞ্চটার দিকে, যেখানে শুভাশিস রায় ওর চটের ব্যাগটা 2 হাতে জাপটে ধরে বাচ্চার মতো কাঁদছিলেন। সমুদ্র ওর সামনে গিয়ে দাঁড়ালো। কোনো বড় কথা না বলে সমুদ্র ওর পায়ে হাত দিয়ে প্রণাম করল। শুভাশিসবাবু সমুদ্রকে বুকে জড়িয়ে ধরলেন। ওর চোখের জল যেন সমুদ্রর 9 নম্বর জার্সির কাদাগুলোকে ধুয়ে দিচ্ছিল। মঞ্চে যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হলো, ভিআইপি বক্সের কর্তারা সমুদ্রর গায়ে মেডেল পরিয়ে দেওয়ার জন্য হাত বাড়ালেন। প্রদীপ চক্রবর্তী তখন মাথা নিচু করে মাঠ ছেড়ে পালাচ্ছেন। সমুদ্র মেডেলটা হাতে দিলেন, কিন্তু ওটা নিজের গলায় পড়লেন না। ও ট্রফি আর মেডেলটা হাতে নিয়ে সোজা চলে এলেন শুভাশিসবাবুর কাছে। ভরা স্টেডিয়ামের হাজার হাজার মানুষের সামনে সমুদ্র নিচু হয়ে মেডেলটি শুভাশিস রায়ের গলায় পরিয়ে দিলেন। এই মেডেল আর এই ট্রফিটা আমার নয় স্যার, এটা এটা আপনার 20 বছরের জমে থাকা সততার দাম। হ্যাঁ স্যার। সমুদ্রর গলাটা ভারী হয়ে এলো। শুভাশিসবাবু মেডেলটা হাত দিয়ে ছুঁয়ে আকাশের দিকে তাকালেন। ওর জীবনের সব অন্ধকার যেন এক লহমায় মুছে গেল। ঠিক সেই সময় সমুদ্র গ্যালারির দিকে তাকালো। এক কোণে দাঁড়িয়ে মেঘলা ওর দিকে তাকিয়ে হাততালি দিচ্ছিল। ওর চোখ দিয়ে অনবরত আনন্দের জল ঝরছিল। সমুদ্র দূর থেকেই মেঘলাকে ওর হাতের বুট জোড়া দেখালো, যে বুট জোড়া মেঘলা নিজের রক্ত জল করা পয়সায় কিনে দিয়েছিল। আজ তার নোংরা রাজনীতিকে হারিয়ে বিজয়ীর বেশে দাঁড়িয়ে আছে। আর ঠিক ওর পাশেই গ্যালারির ভিড়ের আড়াল থেকে একটা চেনা ছায়া আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল। সুরঞ্জন গুপ্ত। ওনার কাঁধ দুটো আজ বড্ড ঝুঁকে পড়েছে। ওর চোখের চশমার কাঁচটা ঝাপসা। নিজের ছেলের এই জয় দেখে ওর ভেতরে সেই অহংকারী ব্যবসায়ী বাবাটা আজ হেরে গেছে। আর একজন খেরোর খাতার হিসাবের বাইরে থাকা আসল বাবা নিজের ভুল বুঝতে পেরে মাথা নিচু করে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন। ওনার মুখে আর কোনো হুকুম ছিল না, ছিল শুধু এক নীরব অনুশোচনা। সমুদ্র মেঘলার দিকে তাকিয়ে একটা হালকা হাসি হাসল।
তারপর শুভাশিস বাবুর হাত ধরে মাঠের মাঝখানে সবুজ ঘাসের ওপর দিয়ে হাঁটতে শুরু করলো। কলকাতার নোংরা হাওয়াটা এখন আর বিষাক্ত লাগছিল না, ওটা এখন সমুদ্রের নতুন সাম্রাজ্যের এক মুক্ত বাতাস হয়ে ওর গায়ে লাগছিল। এই গল্পটা হয়তো এখানেই শেষ হলো, কিন্তু জার্সি নাম্বার 9 সমুদ্রগুপ্তর আসল রাজত্বটা আজ থেকেই শুরু হলো। শুনছিলেন তুহিন রায়ের লেখা জার্সি নাম্বার 9। পরিচালনায় ও গল্প পাঠে সোহম ঘোষ, কমেন্টেটর ও কোচ শুভাশিস রায়ের ভূমিকায় নিরুপম নাথ, সমুদ্রগুপ্তের ভূমিকায় অচ্যুত সাহা, সুরঞ্জন গুপ্তের ভূমিকায় রাজ চট্টোপাধ্যায়, মেঘলা ও সমুদ্রের মায়ের ভূমিকায় পিয়ালি মণ্ডল, কোচ প্রদীপ চক্রবর্তী ও পরিতোষ বাবুর ভূমিকায় অরিত্র মুখার্জি, প্রচ্ছদ নির্মাণে সূর্য দাস, আবহে সায়ক পাল ও টিম অ্যানিনোমাস, প্রচারে সায়ন দে ও আয়ুষ কারার, সহপরিচালনা ও গল্পের সূত্রধর আমি সমীরণ। গল্পটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক, হাইপ ও সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন। ফিরে আসবো পরবর্তী গল্প নিয়ে। শুনতে থাকুন গল্প কথা ও কাহিনী।